আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। একটু দেরি হয়ে গেল, তাই না? কি অবস্থা সবার? কেমন আছো সবাই? উম ওকে, কি হয়েছিল? এইখানে আরেকটা ক্লাস চলছিল, বুঝছো? তো সেই ক্লাসটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে। তো এইজন্য হচ্ছে আমাদের একটু শুরু করতে দেরি হয়ে গেছিল। শোনা যাচ্ছে না? এখন বোধহয় সবকিছু শোনা যাচ্ছে। ১০ মিনিট থেকে জয়েন করার চেষ্টা করে যাচ্ছিলাম। কানিজ পারহান, আচ্ছা সরি ভাইয়া। এখানে আসলে বায়োলজি ক্লাস হচ্ছিল তোমাদের সিনিয়র ভাইয়াদের। তো ইস্যুটা হচ্ছে যে ভাই একটা টপিক শুরু করছে। তো আমি আসলে দাঁড়ায় দেখছিলাম যে একটা টপিক যখন শুরু হইছে তখন আমি তো আর চাইলেই ভাইকে হুট করে শেষ করে দিতে পারি না। বা তোমাদের এখানে ধরো একটা টপিক শুরু হইলে মাঝে মধ্যে না, সৌরভ ভাইয়া না, বায়োলজি ক্লাস হচ্ছিল। তো তোমাদের এখানে অনেক সময় দেখা যায় না যে আমি যখন একটা ক্লাস নেই, একটা টপিক শুরু হয়ে গেছে, তখন হচ্ছে ওইটা আমাকে একটু কন্টিনিউ করতে হয়। কারণ পরের দিনের জন্য অল্প একটু অংশ রেখে দেওয়া তো সম্ভব না। এইজন্য হচ্ছে ভাই ওটা শেষ করলেন, আমরা একটু ধৈর্য ধরছি এবং আমি খুব কনফিডেন্টলি ভাইকে বলছি যে আমার কাঁচা বাচ্চারা খুব বুঝবে। তোমরা অবশ্যই বুঝবা যে হচ্ছে মানে ভাই বলতেছিল যে, "শাওন একটু সময় নিবো নাকি সময় নিবো না?" আমি বললাম, "ভাই আপনি শেষ করেন। ওরা বুঝবে, সমস্যা নেই।" এই ইস্যু ছিল। যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসে আসি। এটা হবে, জীবনে এগুলো হয়। মাঝে মধ্যে অন্যকে সময় ছেড়ে দিতে হয়। অন্যকে স্পেস ছেড়ে দিতে হয়। ওকে। যাই হোক, এখন বলো, তোমাদের কি হালচাল? কেমন আছো তোমরা? তোমাদের দিনকাল কেমন যায়? বলো, বলো। সাদিয়া বলছে আমাকে অনেক মিস করছে। ওকে, সাদিয়া থ্যাংক ইউ আমাকে মিস করার জন্য। আহ আচ্ছা, কি হয়েছিল? এখানে আরেকটা ক্লাস চলছিল। সেই ক্লাসটা শেষ করতে একটু দেরি হইছে। তার জন্য আমাদের একটু শুরু করতে দেরি হইছে। আমরা চাইলে শুরু করতে পারতাম, কিন্তু সেই স্পেসটা আমরা দিচ্ছি যে ভাই আপনি শেষ করেন, তারপরে এসে আমরা শুরু করি। ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি আপনার মতো হতে চাই। আমার মতো হওয়াটা আসলে ম্যান্ডেটরি না। তুমি তোমার বেস্ট ভার্সনটা হও। প্রতিটা মানুষ যদি তার নিজের বেস্ট ভার্সনটা হয় তাইলেই হয়। তুমি যদি কাউকে আইডিয়ালাইজ করো, কোনো মানুষই আসলে 100% পারফেক্ট না, আমিও না। সো তুমি, হ্যাঁ, যদি আমার কোনো গুণ তোমার ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় যে আমার এই গুণটা তোমার মধ্যে ধারণ করা যায়, সেটা তুমি ফলো করো। বাট আমাকে অন্ধভাবে ফলো করার কিছু নেই। কারণ আমি নিজে কখনো 100% পারফেক্ট না। কেউই পারফেক্ট না। আর সবাই যদি নিজের বেস্ট ভার্সনটা হয়, তাইলেই হচ্ছে। সো তুমি আসলে নিজে চিন্তা করো যে আমার মধ্যে আর কি আছে যেখানে আরো উন্নতি করা যায়। তুমি হয়তো আরেকটু পোলাইট হইতে পারো, তুমি আরেকটু সেনসিবল হইতে পারো, তুমি আরেকটু সহানুভূতিশীল হতে পারো, তুমি আরেকটু রেশনাল হতে পারো। সব জায়গায় উন্নতি করার জায়গা আছে, সেইখানে উন্নতি করো। কারো মতো হওয়ার দরকার নাই। কারো ভালো গুণ ভালো লাগলে সেটা ধারণ করো। বাট তুমি তোমার সর্বোচ্চ বেস্ট ভার্সনটা হও, তাইলে হচ্ছে। একজন জিজ্ঞেস করছে রিপন যে ভাইয়া ডাইমার বুঝতে পারিনি। ডাইমার মানে হচ্ছে ডাইমার, ডাই মানে তো দুইটা, মার মানে হচ্ছে ইউনিট। সো দুইটা ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে ডাইমার বলে, বুঝছো? দুইটা ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে ডাইমার। একজন বলছে ভাই আমার পড়তে ভালো লাগে না। আচ্ছা, পড়তে ভালো লাগে না এটাই নরমাল। পড়তে যদি ভালো লাগতো তাহলে তো সবাই পড়াশোনা করতো। পড়তে যদি ভালো লাগতো তাহলে সবাই হচ্ছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতো। সো পড়াশোনাটা আসলে কষ্টকর কাজ, এটা সত্যি কথা। পড়াশোনা তো এনজয় করার জিনিস না। আর তারপরেও এটার মধ্যে এনজয় খুঁজে বের করতে হয়। তুমি যদি এনজয় খুঁজে বের করো তখন দেখবে যে হইতেছে পড়াশোনা একটু কম খারাপ লাগছে। পড়াশোনা ভালো কখনোই লাগে না, কারোরই লাগে না। জীবনে পড়াশোনা করে তারও হয়তো লাগে না। আমার কখনো লাগতো না। কিন্তু হচ্ছে পড়াশোনা করতে হয়। আর যারা একটু পরে জয়েন করছো সবাইকে আবারও বলতে চাই আমরা ক্লাস এখনো শুরু করিনি। আমি একটু ওয়েট করছি। কারণ আমি যদি এখন ওয়েট না করে শুরু করে দিই তাহলে সবাই বলবা যে এই মানুষটা অবিবেচকের মতো দেরি করে শুরু করছে, আবার আমাদের জয়েন করার আগে সে এগিয়ে গেছে। এজন্য আমি একটু ওয়েট করছি সবাই আসুক। দেরি কেন হইছে? এখানে আরেকটা ক্লাস চলছিল। সো আমি নিজ থেকে ভাইকে বলছি ভাই আপনি শেষ করেন। একটা টপিক যেহেতু শুরু করছেন, শেষ না করে আমি আপনাকে কখনো এই রুম থেকে বের হতে দিতে পারি না। সো ভাই শেষ করছেন তারপরে আমি শুরু করছি। বাট পড়াশোনা এখনো শুরু হয়নি। ওকে, তো যাই হোক, যে যেটা বলছিলা, যার যত প্রশ্ন ছিল সেগুলো হচ্ছে অ অ ওকে, আমার ক্লাস 9 এ যেতে ইচ্ছা করছে। ক্লাস 9 এ একটা ভিডিও, আমার একটা কণ্ঠ দিয়ে একটা ভিডিও দেখবা অনেক ফেসবুকে ঘোরাফেরা করছে। দেখছো কখনো? একটা ক্লাসের মধ্যে বলছিলাম ক্লাস 9 এর লাস্ট তুমি শীতকালের যে ভ্যাকেশন, সেই ভ্যাকেশনটাতে ব্যাডমিন্টন খেলা, নানু বাড়ি, দাদু বাড়িতে যাওয়া, এটা নিয়ে কথা বলছিলাম। এবং সেই ভিডিও দেখি ফেসবুকের গ্রুপে অনেক গ্রুপে সেই ভিডিওটা আছে। মানে কণ্ঠটা হচ্ছে আমার।
কাদের ক্লাসে বলছিলাম মনে নাই, কিন্তু এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, এক একটা গ্রুপে দেখি যে 100K 200K ভিউ হলা এই ভিডিও। অনেকগুলো গ্রুপে দেখছি। আচ্ছা, অনেকে দেখছো। হ্যাঁ, হ্যাঁ। তো প্রতিদিনকার মতো যেটা করি সেটা হচ্ছে তোমাদের গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করি, তারপরে আমরা আজকে ক্লাসে ফেরত আসবো। এই হচ্ছে আমাদের গত ক্লাস, পর্ব 2 ছিল। আমরা এস ব্লক মূলত পড়ছিলাম এবং তোমাদেরকে বলছিলাম যখন আমরা এই গ্রুপগুলো পড়ছি তখন একটা গ্রুপের একেবারে চুলচেরা বিশ্লেষণ আমরা পড়ছি না, আমরা একটা গ্রুপ সম্পর্কে হালকা আইডিয়া নিচ্ছি, জাস্ট হালকা আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে আমরা গ্রুপগুলো শেষ করছি। সো এস ব্লকের মধ্যে গ্রুপ 1 ছিল। 1 এ কি ছিল? 1 এ হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম, এবং বলছিলাম এরা সবাই নরম ধাতু, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এরা সবাই বিজারক এবং এরা সবাই সক্রিয় ধাতু। সবাই সক্রিয় কেন? কারণ ইলেকট্রন ডোনেট করে। উপর থেকে নিচের দিকে নামলে সক্রিয়তা বেড়ে যায়। এই যে সিজিয়াম সব থেকে সক্রিয়। আর ধাতব বন্ধন দুর্বল কেন? ধাতব বন্ধনে ইলেকট্রনের সংখ্যা অনেক কম। এরপরে হচ্ছে দেখো যে এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এই জন্য এদেরকে আমরা ক্ষার ধাতু বলি। এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, একটু হিট দিলে পারঅক্সাইড, কখনো সুপার অক্সাইডও তৈরি করে। এরপরে হচ্ছে আমরা দেখলাম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করে, গ্রুপ 2। গ্রুপ 2 কে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কেন বলা হয়? কারণ এরাও ক্ষার তৈরি করে পানির সাথে, কিন্তু এদেরকে পাওয়া যায় হচ্ছে মাটির নিচে। এই মাটির নিচে পাওয়া যায় দেখে মৃৎক্ষার ধাতু বলা হয়। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2। এদের গলনাঙ্ক কম, কিন্তু গ্রুপ 1 থেকে সামান্য বেশি। আর এদের গলনাঙ্কের একটা এক্সেপশন ছিল, মনে আছে তো সবার? এক্সেপশনটা হচ্ছে ম্যাগনেসিয়ামটা একটু শেষে হয় আর কি। তারপরে হচ্ছে আমরা গ্রুপ 13 এ গেছিলাম। সেখানে বলছিলাম হচ্ছে কাদেরকে নিয়ে পড়বো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, তাই না? অ্যাকচুয়ালি পড়বে বোরন এবং অ্যালুমিনিয়াম নিয়ে। তো বোরন এবং অ্যালুমিনিয়ামের নিয়ে সেখানে কি পড়ছিলাম? যে বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3টা। অ্যালুমিনিয়ামের শেষে আছেও ইলেকট্রন 3টা। এখন বোরনের শেষেও 3টা, অ্যালুমিনিয়ামের শেষেও যদি 3টা থাকে, এরা যখন যৌগ তৈরি করে, তো আমরা নরমালি 8 এর নিয়ম, 2 এর নিয়ম পড়ছি। সেটা হচ্ছে যে প্রতিটা পরমাণু চায় তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করতে। এটা প্রতিটা পরমাণুই চায়। কিন্তু সেখানে বোরন এবং অ্যালুমিনিয়াম, ভাগ্যের নির্মম পরিহাস, তারা শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পারল না। এটাকে আমরা অষ্টকের সংকোচন বলি। অষ্টক সংকোচন। তারপরে হচ্ছে দেখলাম প্রকৃতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসাবে থাকে না, প্রকৃতিতে থাকে না, বুঝছো? সে ডাইমার হিসাবে থাকে। ডাইমার। সো ডাইমার হিসাবে যখন থাকে, ডাইমার মানে অনেকে বুঝে নেয়, ডাইমার মানে হচ্ছে 2টা ইউনিট একত্রিত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা ডাইমার বলি। সাইদ ইসলামের ডাইমার বানানটা হয়নি, DIMER, ডাইমার। সেই ডাইমারটা কিভাবে তৈরি হয়? দেখো এখানে 3টা সমযোজী বন্ধন তো অলরেডি আছে, এখানেও 3টা সমযোজী বন্ধন আছে। ডাইমার কেন তৈরি হয়? স্টেবিলিটির জন্য তৈরি হয়। স্টেবল হওয়ার জন্য ডাইমার তৈরি হয়। আর এখানে হচ্ছে এই যে ক্লোরিনটা, তার যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার গুলোর মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করে, এটাও সন্নিবেশ বন্ধন তৈরি করে। সো আলটিমেটলি সমযোজী বন্ধন থেকে 3 3 6টা, সন্নিবেশ বন্ধন থেকে 2টা। এই ডাইমার আবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দাও, তাহলে সে হচ্ছে গ্যাস হয়ে যায়। এজন্য এটাকে আমরা উদ্বায়ী পদার্থ বলি। আর বোরন নাইট্রাইটকে বলা হয় অজৈব গ্রাফাইট। ওকে? সো এইটুকুই আমাদের গত ক্লাসে ছিল। আমরা আজকের ক্লাসে শুরু করব হচ্ছে গ্রুপ 14 নিয়ে। সো আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে হচ্ছে এইখানে। পি ব্লক এলিমেন্ট, বাবারে বাবা কি মোটা লেখা হয়েছে। পি ব্লক এবং হচ্ছে গ্রুপ 14। মানে পি ব্লক শুরু করব, 14 তো প্রথম গ্রুপ হবে। এই ব্লক আর তোমরা ফেসবুকে যে ব্লক টলক মারো সেই ব্লকের বানান কিন্তু একই। আচ্ছা, হাসান বলছে এতক্ষণ ক্লাসে ঢুকতে পারো না, এই যে এখন ঢুকে গেছে, এখন ক্লাস করো। মাঝে মধ্যে তো টেকনিক্যাল ইস্যু হয়, তাই না? হয়তো, এটা তো নর্মাল জিনিস। আচ্ছা, একটা প্রশ্ন নিতে চাই ভাই, একটু এখানে একটু ইয়ে করেন তো। AR রাফি স্যার, প্লিজ বুঝিয়ে দিন, কপার, সিলভার, গোল্ড ডি অরবিটাল পূর্ণ থাকা সত্ত্বেও এদেরকে অবস্থান্তর মৌল বলে কেন? রাফি, এই প্রশ্নের আনসার সামনে আসবে। প্রতিনিধি মৌল কি
এই এস ব্লক পি ব্লককে বলা হয় প্রতিনিধি মৌল। ফিফথ শক্তির স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 32টার বেশি কোনো পরমাণু স্তরে থাকতে পারে না। সিলভারের সর্ববৃহৎ স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি? আসবে, সবই আসবে পরে। এই পি ব্লকের ক্ষেত্রে প্রথম গ্রুপ লিখে নাও। প্রথম গ্রুপ হতেছে গ্রুপ কত? দাঁড়াও, আমরা তো এই স্লাইড নেই না, এই স্লাইড তো খ্যাত লাগে, আমরা আমাদের পছন্দের স্লাইড নেই। তোমাদেরকে আমি যে স্লাইডে পড়াই, স্লাইডটা অনেক স্মার্ট না, অনেক জোস না বলো? মানে আমি যে ব্যাকগ্রাউন্ডটাতে পড়াই তোমাদের, এটা অনেক সুন্দর লাগে না দেখতে? ওই মেসেজটা লোড করে দেন। লামিয়ে বলছে, ভাইয়া আমি তো কান্না করে দিচ্ছি ক্লাস দেরিতে হওয়ার জন্য। আরে না লামি, আমরা এখনো শুরুই করিনি, যে শুরু হতে যাচ্ছে। আর তোমার কান্নাকাটি করার দরকার নাই। আমার সঙ্গে দেখা হইলে বললো যে ভাই আমি ওই দিন কান্নাকাটি করছিলাম, এখন চকলেট খাওয়ান, তোমাকে আমি চকলেট খাওয়াবো না। এই গ্রুপ 13 পর্যন্ত গত ক্লাসে হয়েছিল। কান্নাকাটি দরকার নাই। আয় হায়, কি বলে এরা? অনেক অ্যাস্থেটিক লাগে। হ্যাঁ, এই তো। গ্রুপ 14-এ কারা আছে? আছে হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে সিলিকন, এরপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন, এবং তারপর হচ্ছে লেড, পিবি। এটাই তো আছে। এবং আমাদের পড়াশোনা করতে হবে কি নিয়ে? পড়াশোনা করব দুইটাই কি নিয়ে? অ্যাকচুয়ালি কার্বন এবং সিলিকন নিয়ে পড়াশোনা করতে হবে। সবাই কি না তার পড়াশোনা করার দরকার নাই। সবাই পড়াশোনা করার জন্য যোগ্য না আসলে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং হচ্ছে লেড। ওকে, এখন এখানে প্রথমে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে এইটা পিবি, এটা কিন্তু লেড। আরেকটা হচ্ছে পিডি, পিডিতে কিন্তু প্যালাডিয়াম হয়, প্যালাডিয়াম। দুইটা কিন্তু আলাদা জিনিস, তোমরা অনেকে আসলে মনে রাখো না। একটা হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে প্ল্যাম্বাম, আর পিডিতে হইতেছে প্যালাডিয়াম, দুইটা অন্য জিনিস। প্যালাডিয়াম কোথায় ব্যবহার করা হয়? তোমাদেরকে একটা মুভির কথা বলি। কেউ কি আয়রন ম্যান মুভি দেখছো? আয়রন ম্যান 2? যারা আয়রন ম্যান 2 মুভি দেখছো, আমি সেই মুভির ঘটনা বলি। তো সে হইতেছে, তার এখানে তো একটা আর্ক রিয়েক্টর থাকে, যে টনি স্টার্ক। এই আর্ক রিয়েক্টরে আয়রন ম্যান 2 তে দেখবা যে হইতেছে ওর ব্লাডে একটা টক্সিসিটি দেখাতে। তো ওর যে আর্ক রিয়েক্টরের মেইন যে পাওয়ার সোর্স, সেটা হইতেছে প্যালাডিয়ামের ছিল। আয়রন ম্যান মুভি, মার্বেলের মুভি যারা দেখছো আর কি। পরে সে করে কি, প্যালাডিয়ামটা চেঞ্জ করে তারপরে হচ্ছে নতুন একটা মেটাল দিয়ে তারপরে আর্ক রিয়েক্টর বানায়। এখন অনেকে এবার অতি উৎসাহী হয়ে শাওন ভাইয়া ক্লাসে মুভির নাম বলছে, সেই মুভি দেখতে যাবে না, দেখার দরকার নাই। যারা দেখছো ভালো কথা, যারা দেখো নাই এখন এটা বোঝার জন্য তোমার আয়রন ম্যান 2 মুভি দেখার দরকার নাই। এমনি বললাম আর কি। তোমাদের আবার তো সমস্যা, যদি বলি পড়াশোনার একটা ভিডিও দেখে আসো, সেই পড়াশোনার ভিডিও দেখার নামে কারো কোনো আগ্রহ নাই। যদি বলি একটা মুভি দেখে আসো, একটা সিনেমা দেখে আসো, একদম সবাই গিয়ে প্রথমে আজকে ডাউনলোড করে দেখে আসবা। তো ব্যাপারটা এমন না যে ওই আয়রন ম্যান 2 মুভি দেখতে হবে। বলতেছে আর কি, আয়রন ম্যান 2 তে এরকম প্যালাডিয়াম টক্সিসিটি থাকে আর কি, বুঝছো? এখন আসি যে পড়বো কাদের কিনে, কার্বন এবং সিলিকন। আমরা একটা কার্বন কি নিয়ে আলাদা পড়ি। কার্বন এটা স্পেশাল মৌল না? খুবই স্পেশাল একটা পরমাণু। কেন স্পেশাল একটা পরমাণু? কারণ কার্বনের মৌলের সংখ্যা, যৌগের সংখ্যা প্রকৃতিতে অনেক বেশি। জৈব যৌগে সবই তো আসলে কার্বন, তাই না? কার্বনের মৌলের যৌগের সংখ্যা অনেক বেশি, জন্য কার্বন খুবই স্পেশাল একটা পরমাণু আমাদের কাছে। সো তোমরা জানো কার্বন একটা বহুরূপী মৌল। ইংলিশে বলা হয় অ্যালোট্রপিক এলিমেন্ট, অ্যালোট্রপিক, বহুরূপী মৌল। সো কার্বনের অনেকগুলো রূপভেদ আছে, যেমন একটা হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে ডায়মন্ড। এই কার্বনের রূপভেদ গুলো কিন্তু অনেকগুলা, গ্রাফাইট আছে, ডায়মন্ড আছে, ফুলারিন আছে। আমরা ক্লাসিফিকেশন শিখছি না, আমরা একটু গ্রাফাইট এবং ডায়মন্ড নিয়ে পড়াশোনা করবো আর কি। সো প্রশ্ন আসতে পারে যে গ্রাফাইট কোনটা? এটা কার্বনের রূপভেদ, কার্বন বিভিন্ন রূপে থাকে আর কি, বুঝছো? তুমি যে পেন্সিল দিয়ে লিখো, সেই পেন্সিলের যে শীষ, সেই পেন্সিলের শীষটা হচ্ছে গ্রাফাইট। আর ডায়মন্ড তো ডায়মন্ড চিনো, এখানে অনেক মেয়ে অলরেডি ঠিক করে বসে আছে যে আমার বিয়েতে যদি ডায়মন্ডের এঙ্গেজমেন্ট রিং না দেয় আমি তো বিয়ে করবো না, এরকম অনেকে ধরে বসে আছো। সো জিনিসটা কিরকম দেখো, গ্রাফাইট তেমন একটা দামি জিনিস না, একটা পেন্সিল তো 15 টাকা দাম। আবার তুমি ডায়মন্ড কিনতে গেলে তোমার অনেক টাকা চলে যাচ্ছে। তাহলে একই কার্বন, যেটার একটা দাম হইতেছে মাত্র 15-20 টাকা, আরেকটা হইতেছে যে এত টাকা, এরকম কেন হইলো আর কি? সো এরকম আছে যে প্রতিটা জিনিসের আসলে 2-3টা দিক আছে।
একটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ দিক, একটা হচ্ছে খুবই চিপ দিক। সো দুটি কার্বন কিন্তু, একটা গ্রাফাইট, একটা হচ্ছে ডায়মন্ড। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডায়মন্ড খুবই শক্ত, ডায়মন্ড হচ্ছে খুবই সুন্দর, ডায়মন্ড খুবই এক্সপেন্সিভ। কিন্তু আমরা তো এখন ওই জিনিসটা আসলে পড়বো না, আমরা এখন একটু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি আর কি। এই তোমরা জানো গ্রাফাইট কিন্তু তাপবিদ্যুৎ পরিবাহী। সো ডায়মন্ডের ক্ষেত্রে কি হয় জানো? ডায়মন্ডের ক্ষেত্রে প্রতিটা কার্বনের সাথে আরো 3টা কার্বন যুক্ত থাকে। মানে প্রতি কার্বনের সাথে, সব কার্বনের 4টা হাত, 4টা হাতের সাথে 4টা কার্বন যুক্ত থাকে। আর গ্রাফাইটে কি হয়? একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত। দেখো ডায়মন্ডে কিন্তু একটা কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত, আর গ্রাফাইটে একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত। মানে অনেকটা এরকম যে ধরো গ্রাফাইট এরকম ষড়ভুজ ষড়ভুজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করে, এবং সেখানে হচ্ছে প্রতিটা কার্বনের সাথে এরকম 3টা করে কার্বন যুক্ত এরকম থাকে, এরকম অনেক জালের মতো তৈরি করে। আর গ্রাফাইটটা হচ্ছে একটার সাথে 4টা যুক্ত, এরকম 4 দিকে। তাহলে বুঝতে পারো, তুমি জানো যে কার্বনের হাত হচ্ছে 4টা, গ্রাফাইটের সংকেতে সেখানে কয়টা ব্যবহার করা হয়েছে? গ্রাফাইটের সংকেতে সেখানে ব্যবহার করা হয়েছে 3টা। তাহলে প্রতিটা কার্বনের সাথে একটা করে কি থাকে? মানে এখানেও আর একটা কার্বন যুক্ত, এখানে 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 একটা কার্বন যুক্ত। সো প্রতিটা কার্বনের সাথে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, প্রতিটা কার্বনের সাথে একটা করে ফ্রি ইলেকট্রন থাকবে। তাহলে আমাকে বলো তো ভাই, কে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করবে? তোমার কমন সেন্স কি বলে? আমার প্রশ্ন হচ্ছে যে কার্বনে 2টা রূপভেদ আছে, একটা গ্রাফাইট, একটা ডায়মন্ড। গ্রাফাইটে একটা কার্বনের সাথে কার্বন যুক্ত হচ্ছে 3টা, আর ডায়মন্ডে একটা কার্বনের সাথে কার্বন যুক্ত হচ্ছে 4টা। তাহলে গ্রাফাইটের কোনো হাত ফাঁকা থাকে, একটা ইলেকট্রন বেশি থাকে। ডায়মন্ডে কিন্তু কোনো ইলেকট্রন বেশি থাকে না। এই জন্য আমরা বলি ডায়মন্ড হচ্ছে তাপবিদ্যুৎ পরিবহন করে না, করে না। কিন্তু গ্রাফাইট কি করে? তাপবিদ্যুৎ পরিবহন করে। সো এটা হচ্ছে পরিবাহী। কোনটা? গ্রাফাইট হচ্ছে পরিবাহী। আর এটা হচ্ছে অপরিবাহী, অপরিবাহী। ডায়মন্ড তাপবিদ্যুৎ পরিবহন করে না। ওকে, সো তোমাদের আরো কিছু পার্থক্য বলে দিই। ডায়মন্ড এবং গ্রাফাইটের মধ্যে আরো কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে এই গ্রাফাইটে থাকে একটা সংকরায়ন থাকে, sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। লিখে নাও, বোঝার দরকার নাই, সংকরায়ন। আর এখানে থাকে sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। কি বললাম ভাইয়া? সেটা হতেছে গ্রাফাইটে থাকে sp2 সংকরায়ন, ডায়মন্ডে থাকে sp3 সংকরায়ন। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাইলে হচ্ছে বা sp2 সংকরায়ন কি জিনিস আর sp3 সংকরায়ন কি জিনিস? বোঝার দরকার নাই কি জিনিস, লিখে রাখো শুধু, জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো। আচ্ছা sp2, একটা s দুইটা p, মানে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, তাহলে মোট কয়টা? 3টা না? এই sp2 sp3 কি বোঝার দরকার নেই, যতটুকু বুঝে এতটুকু বুঝো। একটা s এবং দুইটা p, তাহলে যোগ করলে কত হয়? 3টা। ওই যে সেই কার্বনের হাত যে 3টা, একটা s 3টা p, যোগ করলে হয় কি 4টা। তো 4টা যদি হয় তাহলে দেখো যে কার্বনের হাত হচ্ছে 4টা। সো sp2 কি জিনিস, sp3 কি জিনিস এখন বোঝার দরকার নেই, শুধু লিখে রাখো। পরবর্তীতে যখন সংকরায়ন পড়বা তখন ভালো মতো রিলেট করতে পারবা যে sp2 sp3 কি জিনিস। ওকে, এরপরে আসি ডায়মন্ড এবং গ্রাফাইটের আরো কিছু পার্থক্য আছে। ডায়মন্ড এবং হচ্ছে গ্রাফাইট। আচ্ছা কোনটা শক্ত কোনটা নরম? ডায়মন্ড কি নরম না? মানে ডায়মন্ড কি শক্ত আর গ্রাফাইট কি নরম? ভাই নরম তার প্রমাণ কি? পেন্সিলের শীষ। সো পেন্সিলের শীষ দিয়ে তো সহজে লেখা যায়। কেন লেখা যায়? তুমি একটুখানি দাগাইলেই কিন্তু পেন্সিলের শীষ ভেঙে যায়। কিন্তু ডায়মন্ডকে সহজে ভাঙা যায়? ডায়মন্ডকে তো সহজে ভাঙানো যায় না। তুমি চাইলে হচ্ছে ইউটিউবে কোনো দিও, সার্চ দিও যে ডায়মন্ড ব্রেকিং ভিডিও, দেখবা যে সেখানে ডায়মন্ডকে ভাঙতে গেলে
অনেক কষ্ট হয়। ডায়মন্ড সহজে ভাঙে না, কিন্তু গ্রাফাইট সহজে ভাঙে। কেন আসলে? আমি তোমাদেরকে কেনর উত্তর দিয়ে দেই, একটু গুগলে সার্চ করে দেখাই যে ডায়মন্ড এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য কি। দাঁড়াও, আমাদের এখানে একটা কিবোর্ড লাগবে। এটা কাজ করছে না। ও, কিবোর্ড কি উঠছে? না, ওঠে নাই। অটোমেটিকও তো ওঠার কথা। দাঁড়াও দেখি। উম 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 না ভাই, কোন ছবিটা তোমাদের দেখাই? তোমাদের কোন ছবিটা দেখাই? এই ছবিটাই দেখাই। ও, এটা একটা ভিডিও। এটা প্রপার একটা ছবি দরকার। এটা একটা ভালো ছবি ছিল। যাই হোক, এটাই দেখাই। ওকে, এই ছবিটা খেয়াল করো। কি বলছিলাম? যে ডায়মন্ড অনেক শক্ত, গ্রাফাইট বেশ নরম। সো গ্রাফাইট নরম কেমন হয়? যে বলছিলাম না যে একটা গ্রাফাইটের সাথে, গ্রাফাইটে একটা পরমাণুর সাথে ৩টা করে পরমাণু যুক্ত। এই যে দেখো, এখানে হচ্ছে একটা পরমাণু, সেই পরমাণুর সাথে এই একটা পরমাণু যুক্ত, এই একটা পরমাণু যুক্ত এবং এই একটা পরমাণু যুক্ত। তো তুমি যদি এটা খেয়াল করো যে গ্রাফাইটে একটা ষড়ভুজ গঠন করে, মানে প্রতিটার সাথে প্রতিটা একটা ষড়ভুজ গঠন করে, এটা ঠিক আছে। কিন্তু সেই ষড়ভুজের মধ্যে প্রতি কার্বনের সাথে ৩টা করে কার্বন যুক্ত থাকে। ভালো কথা। আর ডায়মন্ডে কি থাকে দেখো, যে এই কার্বনের সাথে একটা কার্বন যুক্ত, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। আবার একইভাবে এই কার্বনের সাথে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, পেছনে আরেকটা কার্বন আছে, দেখানো যায়নি। তো এই হচ্ছে আমাদের মেইন ইস্যু ছিল। প্রশ্ন হচ্ছে ভাই, গ্রাফাইট কেন নরম হয় আর ডায়মন্ড কেন শক্ত হয়? গ্রাফাইটে এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, মানে ধরো জালের মতো এরকম একটা লেয়ার আছে, সেই লেয়ারে অনেকগুলো ছোট ছোট ষড়ভুজ আছে, আর নিচে আরেকটা লেয়ার আছে। 2 লেয়ারের মাঝখানে এই যে ছোট ছোট দাগ দেখছো না, এই ছোট ছোট দাগ হইতেছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। খুবই দুর্বল বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন কি তোমরা এখনো জানো না? শুধু মনে রাখো যে দুর্বল একটা বন্ধন এখানে আছে। এই বন্ধনটা এতটাই নরম যে পেন্সিলে একটু দাগাইলেই এই বন্ধনটা ভেঙে যায়। তো আমরা যখন আসলে পেন্সিল দিয়ে খাতায় লিখি তখন কি করি জানো? হালকা একটুখানি চাপ দেই, মেকানিক্যাল ফোর্স দেই, এই বন্ধনটা ভেঙে যায় এবং এই লেয়ারটা তোমার খাতায় লেগে থাকে। সেটাকে আমরা পেন্সিলে লেখা বলি। এই জন্য গ্রাফাইটটা সহজে ভাঙানো যায়। আর তুমি যদি ভাই এই বন্ধন ভাঙতে যাও তাইলে কিন্তু খবর আছে। আর ডায়মন্ড কেন ভাঙা যায় না? কারণ ডায়মন্ডে এরকম কোনো লেয়ার নাই। ডায়মন্ডে এরকম কোনো লেয়ারের সাথে কোনো লেয়ারে দুর্বল বন্ধন নাই। প্রতিটাই কার্বনের সাথে কার্বনের সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধন কিন্তু বেশ শক্তিশালী বন্ধন, বুঝছো? এই জন্য হইতেছে ডায়মন্ড সহজে ভাঙা যায় না, গ্রাফাইট সহজে ভাঙা যায়। সবাইকে এইটুকু ক্লিয়ার হয়েছে যে কেন তুমি ডায়মন্ডকে সহজে ভাঙতে পারো না, গ্রাফাইটকে কেন সহজে ভাঙতে পারো? আসলে গ্রাফাইটে কার্বন কার্বন বন্ধন তুমি ভাঙতে পারো না। তুমি কি করো, একটা লেয়ারের সাথে একটা লেয়ারের যে সমযোজী বন্ধন আছে সেটা ভাঙতে পারো না, লেয়ারের সাথে লেয়ারের দুর্বল যে ভ্যান ডার ওয়ালস ফোর্স সেটা ভাঙে। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই,
সেটা হচ্ছে যে ডায়মন্ডের তুমি যদি গলনাঙ্ক বলো, তুমি দেখবা গলনাঙ্ক হচ্ছে TM মানে মেল্টিং টেম্পারেচার। অ্যারাউন্ড হচ্ছে তুমি দেখবা ৩৯০০ বা ৩৮০০ এরকম এত ডিগ্রি সেলসিয়াস। যদি ডায়মন্ডকে তরল করতে চাও। আর তুমি যদি এইটাকে তরল করতে চাও, এর গলনাঙ্ক হইতেছে মোটামুটি ৩৬৫০ ডিগ্রি সেলসিয়াস গ্রাফাইটের। এখানে একটা বড় প্রশ্ন আসে। কেন বড় প্রশ্ন আসে? আচ্ছা, একটা অনেক নরম, একটা অনেক শক্ত। ভালো কথা। তাইলে গলনাঙ্ক তো অনেক দূরে হওয়ার কথা। গলনাঙ্কগুলো এত কাছাকাছি কেন জানি অনেকে মেনে নিতে পারে না। অনেকে মনে করে যে হইতেছে ভাই এটার ৩৮০০ হইলে এটার হওয়া উচিত ২০০ ডিগ্রি। বা এটা যদি ৩৬০০ হয় এটার হওয়ার কথা ১০,০০০ ডিগ্রি। কারণ কি? ডায়মন্ডের গলনাঙ্ক অনেক বেশি হওয়ার কথা। তাহলে প্রশ্ন হচ্ছে গলনাঙ্ক কেন এত কাছাকাছি? প্রশ্ন আসতে পারে না যে গলনাঙ্ক কেন এত কাছাকাছি? গলনাঙ্ক এত কাছাকাছি তার কারণ হইতেছে তুমি যখন ডায়মন্ডকে গলাইতে যাও তখন এই কার্বন-কার্বন বন্ধন ভাঙতে হয়। এই ডায়মন্ডকে গলাইতে গেলে কার্বন-কার্বন বন্ধন ভাঙতে হয়। কার্বন-কার্বন বন্ধন ভাঙা তো অনেক কঠিন কাজ। গ্রাফাইটকে ভাঙতে গেলে বা ওই পেন্সিল দিয়ে লিখতে গেলে এই বন্ধন ভাঙতে হয়, ঠিক আছে। কিন্তু তুমি যখন গ্রাফাইটকে গলাইতে যাবা তখন কিন্তু এই কার্বন-কার্বন বন্ধন ভাঙতে হয়। সো গলাইতে গেলে এখানেও কার্বন-কার্বন বন্ধন ভাঙতে হয়, এখানেও কার্বন-কার্বন বন্ধন ভাঙতে হয়। এইজন্য গলনাঙ্কটা প্রায় কাছাকাছি। যদি এখানে কার্বন বন্ধন একটা কম, তার জন্য সামান্য পরিমাণে গলনাঙ্ক কমে যায়। সবাই কি ফিল করতে পারছো? ওকে, এবার তোমাদের ২-৩টা জীবনমুখী শিক্ষা দেই। জীবনমুখী শিক্ষা হইতেছে এইটা। একটা কথা হয়তো জীবনে শুনছো, সেটা লিখে দেই। এই কথাটা কি শুনছি সবাই? আমরা অনেক সময়ই বলি যে ডায়মন্ড অনেক শাইনি, অনেক উজ্জ্বল। ডায়মন্ড আলো ছড়ায়। কথাটা সায়েন্টিফিক্যালি ঠিক না। সো সেখানে বলা হয় যে ডায়মন্ড ডাজন্ট শাইন, ইট জাস্ট রিফ্লেক্টস। ডায়মন্ড কিন্তু নিজে আলো উৎপন্ন করে না, সে কিন্তু আলো ছড়ায় না। সে কি করে? তার মধ্যে যে আলোগুলো আসে সেগুলোকে রিফ্লেক্ট করে দেয়। ফিজিক্সে তোমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়ছো, ইংলিশে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সমস্ত আলো প্রতিফলিত হয়। নর্মালি আমরা যখন কোনো আয়নার সামনে দাঁড়াই সেখানে আলো প্রতিফলিত হয় 50-40%। এই জন্য আয়নার মধ্যে দেখবা ছবি তুলে নিজেকে কালো দেখায়, কারণ সব আলো ওখানে ফেরত আসে না। বাট ডায়মন্ডে যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় এই জন্য ডায়মন্ড সেখানে অনেক বেশি আলো পাঠায়। আর ডায়মন্ডের হইতেছে সংকট কোণের মান খুবই কম, মাত্র 24 ডিগ্রি। ফিজিক্সের পড়াশোনা। মাত্র 24 ডিগ্রি মানে হইতেছে 24 ডিগ্রি থেকে বড় যত কোণে আলো ডায়মন্ডে আপতিত হয় সবই রিফ্লেক্টেড হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই জন্য ডায়মন্ড এত শাইনি হয়। ডায়মন্ডে আলো যা পড়ে সবই হইতেছে আবার ফেরত আসে। তো যেটা তোমাদেরকে বলতেছিলাম আর কি, যে ডায়মন্ড ডাজন্ট শাইন, ইট জাস্ট রিফ্লেক্টস। এই যাদের হচ্ছে ভিডিও আটকে যাচ্ছে বা কোয়ালিটি কি বলে কথা হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে, তারা একটা কাজ করো, কোয়ালিটি একটু নামায় দাও। কোয়ালিটি নামায় দিলেই হবে। তো যেখানে ছিলাম, যে তোমাদের মধ্যে বলতে চাচ্ছি যে ডায়মন্ডের মতো এত শাইনি জিনিসও কিন্তু নিজে আলো উৎপন্ন করে না। সে কি করে? প্রকৃতি থেকে আলো নিয়ে আসে, সেই আলোটা রিফ্লেক্ট করে আমাদের পাঠায়। তার জন্য ডায়মন্ড এত শাইনি হয়। সো কেউ আসলে গুণ নিয়ে জন্মায় না। তোমাকে প্রকৃতি থেকে গুণ অর্জন করতে হয়। তোমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে, অনেক অনুকরণীয়, অনুসরণীয় মানুষ আছে। তুমি দেখবা যে সেই মানুষ থেকে যে গুণটা তোমার ভাল লাগে, তুমি সেই গুণটা নিজের মধ্যে ধারণ করো। এভাবেই কিন্তু তুমি আসলে আলোকিত মানুষ হবা। এমন না যে মেধা নিয়ে কেউ জন্মায়। মেধা আসলে অর্জন করতে হয়। মেধা পরিশ্রম করে আনতে হয়। ভালো গুণগুলো কিন্তু কেউ নিয়ে জন্মায় না। ভালো গুণগুলো দেখে শিখতে হয়। তোমার আশেপাশে অনেক অনুকরণীয় মানুষ আছে। তুমি দেখো তার কোন গুণটা তোমার ভাল লাগে। কাউকে অন্ধ অনুকরণ দরকার নেই। বাট তার যে গুণটা তোমার ভাল লাগে সেই গুণটা তুমি ধারণ করো। সেটা চর্চা করার চেষ্টা করো। সেটাকে তুমি তোমার গুণ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। সো এটা আসলে বলার উচিত ছিল যে ডায়মন্ড ডাজন্ট শাইন, ইট জাস্ট রিফ্লেক্টস। এটা আসলে অন্যেরাও তোমাকে পাঠায়। যাই হোক, আমরা পড়াশোনায় ফেরত আসি।
আমরা কি শিখলাম? আমরা গ্রুপ 14 নিয়ে কথা বলতেছিলাম। সো গ্রুপ 14 নিয়ে আসলে প্রথমে কার্বন নিয়ে কথা বলতেই হবে। কার্বনের ২ টা অ্যালোট্রপ আছে। অ্যালোট্রপ মানে হইতেছে একটা গ্রাফাইট, একটা ডায়মন্ড। সো গ্রাফাইটে প্রতিটা কার্বন ২ টা করে ৩ টা করে কার্বনের সঙ্গে যুক্ত। এজন্য প্রতিটা কার্বনে একটা করে মুক্ত ইলেকট্রন থাকে। তার জন্য গ্রাফাইটটা হচ্ছে তাপবিদ্যুৎ পরিবহন করে। আর ডায়মন্ডে হচ্ছে প্রতিটা কার্বন ৪ টা কার্বনের সঙ্গে যুক্ত। এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই। সবগুলো হাত ব্যবহৃত হইছে। এর জন্য হইতেছে ডায়মন্ডটা তাপবিদ্যুৎ পরিবহন করে না। আর গ্রাফাইটে হচ্ছে sp2 সংকরায়ন থাকে। sp2 সংকরায়ন কি জানার দরকার নাই। জাস্ট sp2 সংকরায়ন হয়। এটা জাস্ট কিভাবে তুমি ফিল করবা বা মেনে নিবা সেটা হচ্ছে sp2 যোগ করলে কি হয়? একটা s এবং ২ টা p যোগ করলে হয় ৩। সো ৩ মানে হয় যে এই যে সেই ৩ টা হাত। আর এখানে sp3 যোগ করলে হয় ৪। ৪ মানে সেই ৪ টা হাত। এরপরে ডায়মন্ড শক্ত, গ্রাফাইট নরম। কেন? ডায়মন্ডের প্রতিটা কার্বন প্রতিটা কার্বনের সাথে জড়িত। এটাকে ভাঙতে অনেক কষ্ট হয়। কিন্তু গ্রাফাইটে কি হয়? একটা লেয়ারের সাথে একটা লেয়ার দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনের সঙ্গে যুক্ত। ভ্যান ডার ওয়ালস বন্ধনের মাধ্যমে যুক্ত। সেইজন্য হচ্ছে গ্রাফাইটকে ভাঙানো সহজ, নরম হয়। আর ডায়মন্ড এবং গ্রাফাইটের মেল্টিং টেম্পারেচার কেন কাছাকাছি? কারণ তরল করতে গেলে দোনোটাকেই আসলে কার্বন কার্বন বন্ধন ভাঙতে হয়। এইজন্য হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইটের গলনাঙ্ক কাছাকাছি। ওকে? গেল এটুকু? এরপর এখান থেকে আমাদের একটা বিখ্যাত প্রশ্ন আসে। বিখ্যাত প্রশ্ন হতেছে এইটা। সবাই প্রশ্ন লিখে নাও। কক্ষ তাপমাত্রায় CO2 গ্যাস কিন্তু SiO2 মানে সিলিকা কঠিন কেন? সবাই প্রশ্ন লিখে নাও। সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় সেটা হচ্ছে এমডি ফাইজ ফজলে রাব্বি বলছে নেটওয়ার্ক তোমাদের ওখানে সমস্যা। কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকা কঠিন কেন? সুবহানা বলছে ডায়মন্ডে কার্বন গুলা কি বন্ধনে যুক্ত থাকে বললেন? হ্যাঁ, প্রতিটা কার্বন প্রতিটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত থাকে। কিন্তু ভাই অন্ধকারে ডায়মন্ড আলো দেয় কিভাবে? না, একেবারে অন্ধকারে ডায়মন্ড আলো দেয় না। তুমি একেবারে অন্ধকারে নিয়ে যাও। নাম হচ্ছে শারমিলা নুসরাত। হ্যাঁ, ঠিক আছে ভাই, সমস্যা নাই। সো অন্ধকারে নিয়ে যাও, দেখবা যে হচ্ছে ডায়মন্ড আর আলো দিচ্ছে না। কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকা কঠিন কেন? এটা কেন আসলে প্রশ্ন? কার্বন সিলিকন একই গ্রুপের মৌল। তাহলে আমরা কি জানি? একই গ্রুপের মৌলের ধর্ম কাছাকাছি হওয়ার কথা না? একই গ্রুপের মৌল ধর্ম কাছাকাছি হওয়ার কথা। তো ভালো কথা। সো একই গ্রুপের মৌলের ধর্ম যদি কাছাকাছি হয়, তো কার্বনের অক্সাইড যদি গ্যাস হয়, সিলিকার অক্সাইডও কিন্তু গ্যাস হওয়ার কথা। তাই না? কিন্তু দেখো, এই যে এখানে সিলিকন যে কার্বনকে একটু বিট্রে করলো, কার্বন চিন্তা করতেছে ভাই, তুই কার্বন মানে আমি কার্বন তুই সিলিকন, তোর অক্সাইড হয় সলিড, আমার অক্সাইড কেন গ্যাস হবে? আমাদের অক্সাইড গুলো একই টাইপের হওয়ার কথা। কেন হয় আসলে? আর যারা সিলিকা চিনো না, সিলিকন ডাই অক্সাইডকে সিলিকা বলে। SiO2। সিলিকা মানে বালি। সিলিকা, কোথায় সিলিকা পাওয়া যায়? দেখবা ঔষধের কৌটার মাধ্যমে সিলিকা পাওয়া যায়। ওষুধের কৌটার মধ্যে আর্দ্রতা যেন হচ্ছে বেড়ে না যায়, সেজন্য হচ্ছে ওখানে সিলিকা দেওয়া থাকে। তারপরে যারা ইলেকট্রনিক গেজেট গুলো কিনো, দামি ইলেকট্রনিক গেজেটের মধ্যে দেখবা যে হইতেছে সিলিকা বিটস থাকে। সিলিকা বিটস কেন থাকে? কারণ যেন কোনো আর্দ্রতা ওইখানে না থাকে, কারণ এগুলো তো নষ্ট হয়ে যাবে। আর এই শিপমেন্ট গুলো তো ম্যাক্সিমাম হচ্ছে সমুদ্র পথে হয়। তো সাগরের আর্দ্রতায় যেন ওষুধ বা ইলেকট্রনিক গেজেট নষ্ট না হয়ে যায়, এই জন্য আর্দ্রতা শোষণ করার জন্য সিলিকা দেওয়া থাকে। একজন জিজ্ঞেস করছে কক্ষ তাপমাত্রা মানে 25°C তাপমাত্রা। কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকা কঠিন কেন? চলো আমরা আনসার দেই। সো এই আনসারে তুমি যতই লেখালেখি করো লাভ নাই। তোমাকে আসলে ২ টা যৌগের সংকেত দেখাইতে হবে আনসার। প্রকৃতিতে সিলিকা কিন্তু আসলে একটা অণু হিসাবে থাকে না। প্রকৃতিতে সিলিকা কিন্তু অনেক বড় অণু হিসেবে থাকে, যেটাকে দৈত্যাকার অণু বলা হয়। যেমন ধরো সিলিকা আসলে দেখতে কেমন জানো? প্রকৃতিতে সিলিকন, অক্সিজেন। মানে সিলিকা একটা দৈত্যাকার অণু তৈরি করে, সিলিকন অক্সিজেন। সিলিকন অক্সিজেন। এই সংকেতটা আঁকার টেকনিক হইতেছে
দুইটা সিলিকনের মাঝখানে একটা অক্সিজেন থাকবে। দেখো এই যে সিলিকন, এখানে অক্সিজেন, অক্সিজেন এখানে সিলিকন, অক্সিজেন এখানে সিলিকন, অক্সিজেন এখানে সিলিকন, এখানে অক্সিজেন সিলিকন। টেকনিক আবারও বলতেছি, দুইটা সিলিকনের মাঝখানে একটা অক্সিজেন থাকবে। এটা পরীক্ষা আঁকতে হবে কিন্তু। দেখো সিলিকন আছে, এর মাঝখানে কি হয়? অক্সিজেন হয়। এখানে হইতেছে সিলিকন আছে, এর মাঝখানে আবার অক্সিজেন হবে, এখানে আবার অক্সিজেন হবে, এখানে হচ্ছে সিলিকা হবে। অক্সিজেন সিলিকা, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে সিলিকা। মানে এটার কোনো শেষ নাই, বুঝছো? সব দিকে আরো অনেক আছে। এখন আমরা তো সারাদিন ধরে এটা আঁকবো না, আমাদের তো আরো অনেক কাজ আছে। তাহলে সিলিকা একটা পলিমারিক যৌগ, মানে প্রকৃতিতে এটা এত বড় একটা অণু তৈরি করে, সেই অণুটা হইতেছে, আমরা বলি এটাকে জায়ান্ট মলিকিউল। দৈত্যাকার অণু। এই দৈত্যাকার অণু হওয়ার জন্য সে হয়ে যায় হইতেছে সলিড। আর কার্বন ডাই অক্সাইড কি থাকে? একটা সিঙ্গেল পরমাণু হিসেবে থাকে, সিঙ্গেল অণু হিসেবে থাকে। আগে একটু এঁকে নাও, এঁকে নেওয়ার পরে সবাই হচ্ছে একটু কমেন্ট করো আঁকা হয়েছে। ওকে ডান। তার মানে আনসার হচ্ছে এইটা, যে সিলিকা একটা জায়ান্ট মলিকিউল তৈরি করে, একটা দৈত্যাকার অণু। দৈত্যাকার মানে বুঝতে পারছো, সাইজ অনেক বড়। আর কার্বন ডাই অক্সাইড একটা সিঙ্গেল অণু তৈরি করে। তাহলে সিঙ্গেল অণু হইলে কেন গ্যাস হবে? দৈত্যাকার অণু হইলে কেন কঠিন হবে? দৈত্যাকার অণু মানে হইতেছে, দেখো কেউ কারোর সাথে আসলে আলাদা না, সবাই একসঙ্গে থাকে। সো আন্তঃআণবিক দূরত্ব এখানে নাই বললেই চলে। প্রতিটা অণু প্রতিটা অণুর সাথে একেবারে কানেক্টেড। এই জন্য এটা কঠিন। আমরা জানি কঠিনের অণুগুলো কাছে থাকে, কঠিনের অণুগুলো হইতেছে দূরে যায় না, কঠিনের অণুগুলোর আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। আর এইখানে ভাই একটা অণুর সাথে আরেকটা অণুর কোনো খবরই নাই। তো থাকে না একতাই বল, এখানে একতাই বল। এখানে একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। তো যেহেতু একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই, সেজন্য এটা কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পারছো যে গ্রাফাইট ডায়মন্ডের পার্থক্য গেল। তারপরে কক্ষ তাপমাত্রায় কেন হইতেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সিলিকা কেন কঠিন। সবাই কি ক্লিয়ার হয়েছে এটুকু? একটু কমেন্ট করো। আকাশ বলছে চিত আঁকতে হবে না, চিত আঁকতে হবে না, চিত্র আঁকতে হবে। বানান বানান ঠিক করো ভাই, কি কি বলো তোমরা এগুলা। আকাশ সাহা, চিত না চিত্র। ক্লিয়ার? ওকে ঠিক আছে, গুড, ক্লিয়ার, নাইস। এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন লিখে নাও। প্রশ্ন হচ্ছে যে CCl4 পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। CCl4 কে তুমি পানিতে মেশাতে পারবা না। আচ্ছা, কিন্তু SiCl4 এইটা, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। সো প্রশ্ন হচ্ছে কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না, তাই না? কার্বন সিলিকন একই গ্রুপের মৌল। তাহলে কার্বনের ক্লোরাইড যদি পানিতে মিশে, সিলিকনের ক্লোরাইড, সরি সিলিকনের ক্লোরাইড যদি পানিতে মিশে, তাহলে কেন হইতেছে কার্বন কি দোষ করলো? তাহলে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে মিশে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে মিশে। আচ্ছা, এই কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে কি জিনিস তোমাদেরকে বলে দিই। নর্মালি তো বাংলাদেশে ড্রাই ওয়াশ করানো হয় না, বাট দেখবা আমাদের আম্মুরা বছরে জাস্ট 2 বার ড্রাই ওয়াশ করে। একটা হইতেছে শীতকালে আসার আগে কম্বল, তারপর লেপ টেপ যা আছে এগুলো ড্রাই ওয়াশ করে।
আরেকটা হচ্ছে শীতকাল যাওয়ার পরে হচ্ছে কম্বল আবার ড্রাই ওয়াশ করে আম্মুরা আরকি। এর বাইরে তো খুব একটা ড্রাই ওয়াশ আমরা করাই না। কারণ একটু এক্সপেনসিভ। তো রাকিবুল বলছে, "ভাই সিলিকা যেহেতু অনেকগুলো একসাথে থাকে তাহলে আমরা এন সিলিকা কেন লিখি না? এন দেওয়া হয় না কেন?" এটা নরমালি দেওয়া হয় না রাকিবুল। দিলে কোনো সমস্যা নাই। বরং দেওয়াটা বেশি যৌক্তিক মনে হয় আমার কাছে। তো সিলিকা কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে ড্রাই ওয়াশে ব্যবহৃত হয় আরকি। এখন আমার কথা হচ্ছে যে কেন এটা পানিতে মিশে না? কেন হচ্ছে সিলিকা পানিতে মিশে? তোমাদেরকে প্রতিদিন করে একটা বন্ধন করে শেখাচ্ছি। মনে আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হইতেছে, ধরো এই যে A এর সাথে B এর একটা সমযোজী বন্ধন আছে, আর A এর সাথে B এর একটা সন্নিবেশ বন্ধন আছে। অনেকদিন বলতেছি আরকি। তাহলে A এর সাথে B এর একটা হচ্ছে সমযোজী বন্ধন, এই যে সমযোজী বন্ধন, একটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তো এইখানে ২ টা ইলেকট্রন আছে। এগুলোকে আমরা বন্ধন জোড় বলি বা বন্ড পেয়ার। এখানেও ২ টা ইলেকট্রন আছে। পার্থক্যটা বলে দিচ্ছি। এইখানে ২ টা ইলেকট্রনের একটা দেয় হচ্ছে A, একটা দেয় হচ্ছে B। দুইজনে শেয়ার করে, দুজনে ফল ভোগ করে। আর এইখানের ২ টাই হচ্ছে A দেয়। তো বন্ধন তৈরির আগের অবস্থাটা আলাদা, কিন্তু বন্ধন তৈরির পরে যেটাই সন্নিবেশ বন্ধন সেটাই সমযোজী বন্ধন। তোমাদের এই কথা মনে হয় অনেকবার বলছি, তাই না? যে সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরে একই বন্ধন, বাট প্রেক্ষাপটটা আগের ক্ষেত্রে হইতেছে একটু অন্য জিনিস। ওকে? এখন কোন একটা যৌগ, দেখো তোমরা জানো যে হইতেছে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়? এই হচ্ছে কার্বন 1s2 2s2, এখানে হচ্ছে 2p2। 2d তো হয় না, 2d কখনোই হয় না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p2, এবং এখানে 3d কিন্তু এক্সিস্ট করে। হ্যাঁ, হয়তোবা সেখানে কোনো ইলেকট্রন নাই, কিন্তু এখানে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে 3d হচ্ছে এক্সিস্ট করে, 3d বলে একটা অরবিটাল আছে। তো মেইন কথা হইতেছে, দেখো উত্তর হচ্ছে এইটা, কার্বনের ফাঁকা ডি অরবিটাল নেই। টুডি তো হয় না যেহেতু, তো যেহেতু টুডি হয় না তার মানে কার্বনের ফাঁকা ডি অরবিটাল নেই। কিন্তু সেটা কার আছে? কিন্তু সিলিকনের আছে। সিলিকনের আছে, তাই পানি, তুমি যখন পানিতে মেশাবে, দেখো পানিতে কিন্তু ২টা লোন পেয়ার থাকে বা পানিতে ২টা মুক্ত জোড় থাকে। সো পানিতে ২টা মুক্ত জোড় থাকে মানে কি? পানি কারোর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। সন্নিবেশ বন্ধন তৈরি করার শর্ত কি? শর্ত হইতেছে আমার মুক্ত জোড় থাকতে হবে। মুক্ত জোড় না থাকলে সন্নিবেশ বন্ধন কেউ তৈরি করবে না। তাহলে তাই পানি কার সাথে তৈরি করতে পারে? সিলিকনের সাথে। সিলিকনের সাথে কি তৈরি করতে পারে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। কিন্তু কার সাথে পারে না? কার্বনের সাথে পারে না। এখন তোমাদেরকে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, বিকৃতি দেখাবো যে কিভাবে আসলে এটা হয়। যেমন ধরো CCl4, তুমি যদি একে পানির সাথে বিক্রিয়া করো, এ কিন্তু কোনো রিয়াকশন করবে না। কোনো রিয়াকশন করে না মানে সে হচ্ছে পানিতে মিশে না। কিন্তু তুমি যদি SiCl4 এটাকে তুমি যদি পানিতে মেশাও, এখন পানি মানে কি? পানি মানে হইতেছে H এবং OH, এবং তুমি জানো পানির অক্সিজেনে কি থাকে? এরকম মুক্ত জোড় থাকে কয়টা? ২টা। তাহলে পানির হচ্ছে ২টা লোন পেয়ার থাকে। ওকে, ভালো কথা। সো এখানে কি তৈরি করে দেয়? সিলিকনের সাথে যাচ্ছে হাইড্রোক্সাইড। কয়টা হাইড্রোক্সাইড? সিলিকনের সাথে 4টা হাইড্রোক্সাইড যায়। সমতাকরণ করলে এখানে তুমি 4 দিবা আর কি, বুঝছো? এখন সিলিকনের সাথে যে 4টা হাইড্রোক্সাইড আসে, এই যে সিলিকনের সাথে যে 4টা হাইড্রোক্সাইড যায়, এই হাইড্রোক্সাইড গুলো আসলে কিসের মাধ্যমে যুক্ত হয়? এই লোন পেয়ারের মাধ্যমে যুক্ত হয়, সন্নিবেশ বন্ধনের মধ্যে যুক্ত হয়। আর এখানে 4টা কি তৈরি করে? 4টা HCl তৈরি করে। এখন সন্নিবেশ বন্ধন মানে হইতেছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়া একজনে শেয়ার করবে। একজনে শেয়ার করবে, সেটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলি।
তাহলে একজনের তো শেয়ার করার ইচ্ছা থাকতে হবে, আর একজনের নেওয়ার ইচ্ছা থাকতে হবে। একজনের শেয়ার করার ইচ্ছা থাকতে হবে, আরেকজনের নেওয়ার ইচ্ছা থাকতে হবে। এখন পানি তো দেওয়ার জন্য আগ্রহী, পানি তো লোন পেয়ার আছে, কিন্তু কার্বন তো সেটা নিতে পারে না, কারণ 2D তো হয় না। দেখো আমরা জানি 2D তো হয় না, আগে চ্যাপ্টারে পড়ছি। কিন্তু সিলিকনের তো 3D আছে। 3D কোনো ইলেকট্রন নাই, এখন নাই, বাট বন্ধন তো করতে পারে। সবাই কি বুঝতে পারছি? ইস্টার জাহান বলছে 3D ফাঁকা কিভাবে? ইস্টার জাহান 3D তে কোনো ইলেকট্রন তো নাই, সিলিকনের কোনো ইলেকট্রন নাই। এই সবাই কি আনসারটা বুঝতে পারছি? কি কারণে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে মিশে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে মিশে? ক্লিয়ার সবার? তাহলে কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, তার জন্য পানি সিলিকনে কার্বনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে না। কিন্তু সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, এই জন্য সিলিকন ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এটুকু লিখে দিলেই হবে। লিখে দিলে স্যার তো একদম গদগদ হয়ে তোমাকে নাম্বার দিবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছি। ওকে, গুড। তোমরা যারা সন্নিবেশ বন্ধন এখনো বুঝো নাই, তাদেরকে আমি ধারণা করি আগামী 10টা ক্লাসে যদি সন্নিবেশ বন্ধনটা বুঝাই, তোমরা হয়তো না বোঝার দলেই থাকবা। কারণ সন্নিবেশ বন্ধন আজকে দিয়ে আমি অন্তত অন্তত হচ্ছে 5 বার ক্লাসে বলছি, কত উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, বাট তোমরা আসলে জিনিসপত্র মনে রাখতে চাও না। আসলে তোমরা জিনিসপত্র ধারণ করতে চাও না। তোমরা চাও যে প্রতি ক্লাসে তোমাদেরকে একই টপিক আসলে রিভিউ করা হবে, প্রতি ক্লাসে তোমাদের আসলে একই জিনিস পড়ানো হবে। সন্নিবেশ বন্ধন আর সমযোজী বন্ধন অনেকবার বলছি, অনেকবার, বাট তোমরা মনে রাখতে চাও না আসলে। মানে কিছু কিছু মানুষ মনে রাখতে চায় না। সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধন, আমরা জানি সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়, সন্নিবেশ বন্ধনও ইলেকট্রন শেয়ার হয়। কিন্তু পার্থক্য হচ্ছে সমযোজী বন্ধনে এ একটা শেয়ার করে, ও একটা শেয়ার করে। সমযোজী বন্ধনে হইতেছে দুইজনেই শেয়ার করে এবং দোনোজনই ভোগ করে। সো ধরো এখানে হইতেছে, আমি যদি বলি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের 3টা বন্ধন আছে, সো এগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এই বন্ধনের একটা ইলেকট্রন শেয়ার করছে হাইড্রোজেন, একটা ইলেকট্রন শেয়ার করছে নাইট্রোজেন, একটা শেয়ার করছে হাইড্রোজেন, একটা শেয়ার করছে নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হইতেছে নাইট্রোজেন। এরকমটাই হয় না নর্মালি। ওকে, বাট সমস্যা নাই, আমাদের কাজই হইতেছে তোমাদেরকে বেবি সিটিং করা, তোমাদেরকে একেবারে দেখে না যে খাও বাবা খাও, একবার না খাইছো সমস্যা নেই, আবার খাও, আবার খাও, আবার খাও। তোমরা যতবার খাইতে চাইবে আমরা ততবার তোমাদের খাওয়াবো আর কি, এটা আমাদের কাজ, করি সেটা। তো এই হচ্ছে এমনই আছে। তো প্রতিটা হচ্ছে আমাদের কি বন্ধন? সমযোজী বন্ধন। কিন্তু নাইট্রোজেন একটা লোন পেয়ার আছে। এবার অনেকে জিজ্ঞেস করবে লোন পেয়ার কি জিনিস? লোন পেয়ার হইতেছে, দেখো নাইট্রোজেনের মোট শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা, 3টা দিয়ে বন্ধন তৈরি করছে, সো 2টা এখনো জোড়া আছে আর কি, বুঝছো? 2টা এখনো জোড়া আছে, সেই জোড়াটা বন্ধনে নেয়নি, সেটা একলা একলা আছে, এই জন্য এগুলোকে লোন পেয়ার বলে। এবার আবার তোমরা কেউ জিজ্ঞেস করবা নাইট্রোজেনের শেষে কেন 5টা থাকে, তখন আমাকে ফেরত যেতে হবে নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 এর মৌল, তার জন্য 5টা থাকে। তারপরে তোমরা জিজ্ঞেস করবা নাইট্রোজেন কেন 15 এর মৌল, তখন আমাকে এবার বলতে হবে বাবা দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে প্রথম স্তরে থাকে 2টা, তারপরে স্তরে যায় হচ্ছে 5টা। ওকে, যাই হোক, আমরা আসি। তো নাইট্রোজেনের এরকম একটা মুক্ত জোড় থাকে আর কি, বুঝছো? তো ওর সাথে যখন একটা H+ আসে নাইট্রোজেনের আশেপাশে, অ্যামোনিয়ার আশেপাশে, সো H+ মানে কি, ওর যে 1s অরবিটালটা ছিল সেই ইলেকট্রন চলে গেছে আর কি, 1s1 ছিল সেটা চলে গেছে। তো ওর একটা কি আছে, ওর একটা ফাঁকা অরবিটাল আছে, সেটার সাথে এরা ইলেকট্রন শেয়ার করে। কে শেয়ার করে? সেটা হইতেছে নাইট্রোজেন শেয়ার করে। ভাই এই হাসানকে একটু ব্লক করে দেন তো। হ্যাঁ, ঠিক আছে, নেন। ওকে, তো হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেনরে বলে যে বাবা ঠিক আছে, তোর কোনো ইলেকট্রন নাই আর আমার একটা পেয়ার আছে, তাহলে ঠিক আছে, একটা কাজ কর যে হইতেছে তুইও ভোগ কর, আমিও হচ্ছে ভোগ করি আর কি, দোনোজনই হইতেছে ইলেকট্রন ভোগ করি, আমারও ক্ষতি হবে না, তোরও ক্ষতি হবে না। তখন এরা একটা বন্ধন তৈরি করে, এই বন্ধনকে বলা হয় সন্নিবেশ বন্ধন। এখন এই বন্ধনটা
আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই। রেজাল্টটা হয় এরকম। নাইট্রোজেন, এই হচ্ছে আমার হাইড্রোজেন। এখন দেখো, এইটাও 2টা ইলেকট্রন, এইটাও 2টা ইলেকট্রন, এটাও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো যেভাবে থাকে, এই ইলেকট্রন 2টাও কিন্তু সেভাবেই থাকে। ওকে? এই ইলেকট্রনগুলো সেভাবেই থাকে। তো কথা হচ্ছে ভাই, তাহলে এদের সাথে এর পার্থক্য কি? পার্থক্য হইতেছে বন্ধন তৈরির আগে। সো বন্ধন তৈরির আগে পার্থক্য মানে হইতেছে যে বন্ধন তৈরির আগে একটা নাইট্রোজেন শেয়ার করছে, একটা হাইড্রোজেন শেয়ার করছে। আর এইখানে নাইট্রোজেন একলা শেয়ার করছে। সো যদি তুমি সন্নিবেশ বন্ধন তৈরি করতে চাও, মানে তুমি যদি সন্নিবেশ বন্ধন তৈরি করতে চাও, তাহলে এই যে নাইট্রোজেন যে এক জোড়া আছে না, নাইট্রোজেনের এক জোড়া থাকতে হবে আর কি। কখনো কখনো এটা নেগেটিভ চার্জ হিসেবে থাকে, আবার কখনো কখনো হইতেছে লোন পেয়ার হিসেবে থাকে। তো নাইট্রোজেনের লোন পেয়ার এখানে আছে। আর হাইড্রোজেনকেও নিতে হবে, নেওয়ার জায়গা থাকতে হবে। সো H প্লাস যদি না হইতো, তাহলে কিন্তু আর ওখানে ইলেকট্রনটা সে নিতে পারতো না। সো সন্নিবেশ বন্ধন তৈরি হওয়ার শর্ত হইতেছে একজনের এক জোড়া থাকতে হবে লোন পেয়ার, আর আরেকজনকে হইতেছে সেই লোন পেয়ার নেওয়ার জায়গা থাকতে হবে। বুঝছো? এইভাবে সন্নিবেশ বন্ধন তৈরি হয়। তো পানিতে তো 2টা লোন পেয়ার আছে। পানিতে যেহেতু 2টা লোন পেয়ার আছে, এই যে পানিতে অক্সিজেনের সাথে 2টা লোন পেয়ার আছে। সো পানি কিন্তু শেয়ার করার জন্য রেডি। কিন্তু পানি যার সঙ্গে শেয়ার করবে তারও তো আগ্রহ থাকতে হবে। সো তার যদি আগ্রহ থাকতে হয়, সেটা আসলে কার্বনের নাই। কারণ কার্বনের হতেছে ফাঁকা ডি অরবিটাল হচ্ছে নাই। কিন্তু সিলিকনের ফাঁকা ডি অরবিটাল হচ্ছে আছে। এই জন্য হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে মিশে না, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে হচ্ছে মিশে। সবাই কি এবার বুঝতে পারছো? হুম? যারা হচ্ছে বারবার প্রশ্ন করছিল। সো এই যে দেখো, সিলিকনের সাথে যে 4টা হাইড্রোক্সাইড যে আসছে, এটা আসছে কিন্তু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। সো এই যে এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমেই সিলিকনের সাথে বন্ড তৈরি করে। ওকে? ব্লগ কেন করলাম? হাসান হইতেছে একটা কমেন্ট করতেছিল, স্যার আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইতেছে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই, খুব দুঃখ পাইছে। এখন এর তো একটা লিমিট আছে। ওই করতেছে কি, ক্লাস শুরু হয়েছে ধরো 40 মিনিট আগে, এই 40 মিনিট ধরে ও একটা টেক্সটই পাঠাইতেছে, স্যার আপনারা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, আপনি অ্যাকসেপ্ট করলেন না, খুব দুঃখ পাইছে। এবং ওইটা হচ্ছে কন্ট্রোল-C কন্ট্রোল-V তে লিখে রাখছিল। ও খালি লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। তো সবকিছুতে একটা লিমিট আছে রে ভাই। হ্যাঁ? তো সবকিছুতে একটা লিমিট থাকা উচিত। ক্লাসের শুরু থেকেও লিখে যেতেছে, একদম ক্লাসের শুরু থেকে। স্যার আপনারা রিকোয়েস্ট পাঠাইতেছিলেন, আপনি অ্যাকসেপ্ট করেন নাই, খুব দুঃখ পাইছি। স্যার আপনারা রিকোয়েস্ট পাঠায়নি। তো দেখতে বিরক্ত লাগে না বলো? সো ওটার জন্য কি হইতেছে, হাসানের উপরে আমার কোনো রাগ নেই। বাট ওর ওই টেক্সটের জন্য তোমরা অনেকেই হইতেছে কাজের টেক্সট করছিলা, সেগুলো চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল। স্প্যামিং করছিল, এই জন্য হচ্ছে ব্লক করে দিয়েছে। ওকে, তো যাই হোক, আমরা দেখলাম যে হচ্ছে কার্বন এবং সিলিকন এটা নিয়ে। সো কার্বন সিলিকন দিকে আর কিছু পড়ার আছে? কার্বন সিলিকন আর কিছু পড়ার আছে না? আর কিছু পড়ার নাই? ওকে, এরপরে লিখে নেওয়া হচ্ছে গ্রুপ, পরের গ্রুপ। গ্রুপ হচ্ছে 15। সো একজন বলছে যে ড্রাই ওয়াশ কেন করে? আসলে ড্রাই ওয়াশ হচ্ছে CCl4 দিয়ে করে। মিথুন জিজ্ঞেস করছে, CCl4 দেখতে অনেকটা পানির মতোই, কিন্তু পানি থাকে না দেখে এটাকে ড্রাই ওয়াশ বলে। তার মানে এই না যে হইতেছে ড্রাই ওয়াশে একেবারে হচ্ছে ড্রাই থাকে। ওইখানে CCl4 দেখতে একটা পানির মতোই, মানে একটা পানির মতোই দেখতে, কিন্তু পানি থাকে না দেখে এটাকে ড্রাই ওয়াশ বলে। বুঝছো? এখানে তো আমরা ময়লা ধুই পানি দিয়ে, সাবান দিই, আর ড্রাই ওয়াশে ময়লা ধোয়া হইতেছে CCl4 দিয়ে। 15 এ কারা আছে? 15 এ আছে হইতেছে এরা: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর হচ্ছে বিসমাথ। এর মধ্যে পড়বো কাদেরকে নিয়ে? পড়বো হচ্ছে এই দুইটাকে নিয়ে, নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস। ওকে?
এখন নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটার মধ্যে আচ্ছা একটা প্রশ্ন নিতে চাই ভাই, একটু কমেন্টটা ধরেন তো। মেহেদী হাসান ভাই, ডি অরবিটালের সাথে কেন বন্ধন, এই বন্ধন না, এটা হচ্ছে বন্ধন। মেহেদী হাসান বানান ঠিক করো। ডি অরবিটালের সাথে কেন বন্ধন গঠন করে, অন্য কারোর সাথে কেন করে না? না, ডি এর সাথেই যে করবে এমন কোনো কথা নেই, কিন্তু ডি থাকলে করে, মানে নাই, কার্বন এবং সিলিকনের মধ্যে পার্থক্যটা তৈরি করে দিচ্ছে ডি অরবিটাল। এই জন্য আমরা হইতেছে ডি অরবিটালকে নিয়ে কথা বলছি, মানে কম্পেয়ার করছি না। সো নাইট্রোজেনের ক্ষেত্রে কি থাকে? নাইট্রোজেনের ক্ষেত্রে N2 থাকে। N2 মানে হইতেছে, দেখো নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। এই বন্ধনের শক্তি কত জানো? 945 কিলোজুল। শক্তিটা কিন্তু অনেক বেশি, হিউজ অ্যামাউন্টের বেশি। এই যে 945 কিলোজুল যে থাকে ভাই, এই শক্তি ভাঙতে অনেক তাপ লাগে, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। মানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকে, এটা ভাঙতে অনেক শক্তি লাগে। এখন নাইট্রোজেন যদি কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায়, তাহলে আগে এই বন্ধনটা ভাঙতে হবে। এই বন্ধন না ভাঙলে কিন্তু নাইট্রোজেন কারোর সাথে বিক্রিয়া করে না। সো নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি এত বেশি দেখেই আসলে নাইট্রোজেনকে কি বলা হয়? এটাকে বলা হয়, ধরো আমি বলতেছি, গরিবের নিষ্ক্রিয় গ্যাস। গরিবের নিষ্ক্রিয় গ্যাস মানে আসলে নিষ্ক্রিয় না, কিন্তু ধরো আমাদের কোন একটা জায়গায় নিষ্ক্রিয় গ্যাস দরকার, তো সেখানে আমাদের হিলিয়াম নিয়ন কেনার ধরো সামর্থ্য নাই, সেখানে আমরা কি ব্যবহার করি? নাইট্রোজেন ব্যবহার করি। খুবই নিষ্ক্রিয় গ্যাস, এর কারোর সঙ্গে বিক্রিয়া করতেই চায় না। যদি বিক্রিয়া করতো, তাহলে ভাই বাতাসের 78% নাইট্রোজেন আছে, তাহলে তো বাতাসের সবাই বাতাসের সাথে বিক্রিয়া করতো। বাতাসে অক্সিজেন আছে হচ্ছে 21% আর নাইট্রোজেন আছে 78%, তাহলে বাতাসে 99%ই নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে ভরা। যদি নাইট্রোজেন সবার সাথে বিক্রিয়া করতো, তখন নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে অক্সাইড তৈরি করে ফেলতো সারা বাতাস ভরে। সেটা তো হয় না আসলে, বুঝছো? তো নাইট্রোজেন খুবই নিষ্ক্রিয় গ্যাস। আমাদের যে চিপসের প্যাকেট, সেই চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন থাকে। কেন থাকে? কারণ যেন চিপস গুলো জারিত না হয়ে যায়। জারিত হয়ে গেলে এগুলো দেখবা যে চিপস গুলো ডিসকালারড হয়ে যাবে, জারিত হয়ে যাবে। তার জন্য হইতেছে এই বন্ধন শক্তি হচ্ছে 945 কিলোজুল। চিপসের মধ্যে নাইট্রোজেন থাকে। এরপর আসে হইতেছে ফসফরাস। ফসফরাস প্রকৃতিতে থাকে এটা P4 হিসাবে। নাইট্রোজেন যেমন হইতেছে N2 থাকে, সো মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে এরকম, ফসফরাসের আণবিক ভর কত? ফসফরাসের আণবিক ভর। সো ফসফরাস নরমালি হচ্ছে P4 হিসেবে থাকে প্রকৃতিতে। সো ফসফরাস যদি P4 হিসেবে থাকে, তাহলে দেখো তো একটা ফসফরাসের পারমাণবিক ভর 31 গুণন হচ্ছে 4, তার মানে কত? 4 অক্ষে 4, 3 4 12। সো ফসফরাসের আণবিক ভর কত? 124। মনে রাখো এটা। এই যে অনেকে 31 32 বলতেছে, বোধহয় ভুলভাল আনসার দিয়েছে। তারপরে হচ্ছে ফসফরাস, এই যে P4 থাকে, এর গঠন অনেকটা এরকম। এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস। মানে ব্যাপারটা এরকম থাকে যে 4টা ফসফরাস এভাবে থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকটা এভাবে থাকে আর কি, তাঁবুর মতো অনেকটা। এখন দেখো তো এখানে তল কয়টা? একটা তল, দুইটা তল, তিনটা তল, নিচে একটা তল, মোট 4টা তল, মানে এভাবে থাকে। তাঁবু যেরকম তুমি টানাও না, এখন তাঁবুর যদি এরকম হয় যে 3 পাশে 3টা দড়ি টানো, সো 3 পাশে 3টা দড়ি টানাইলে কি হয়? একটা 4টা তল হয়। এই যে 4 পাশে 3টা তল, নিচে একটা তল। এটার গঠন হচ্ছে চতুস্তলকীয়, মানে 4টা তল থাকে। ইংলিশে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। তাহলে বেসিক তথ্য হচ্ছে নাইট্রোজেনের বন্ধন শক্তি অনেক বেশি, 945 কিলোজুল। আর হইতেছে ফসফরাস হচ্ছে P4 হিসেবে প্রকৃতিতে থাকে, এবং ফসফরাসের আণবিক ভর হইতেছে 124। মনে রেখো, এমসিকিউর জন্য মাঝে মধ্যে লাগবে। এরপর আসে হইতেছে, এখানে একটা প্রশ্ন আসে প্রকৃতিতে, আরেকটু বলি যে ফসফরাস হচ্ছে দুইটা রূপভেদ বেশি পাওয়া যায়। একটা হচ্ছে শ্বেত ফসফরাস, আর একটা হইতেছে লোহিত ফসফরাস। মানে কার্বনে যেরকম হইতেছে দুইটা বহুরূপী আছে,
একটা হইতেছে কার্বন হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট। ঠিক সেরকম ফসফরাস হচ্ছে অনেকগুলো রূপভেদ পাওয়া যায়, বাট প্রকৃতিতে বেশি পাওয়া যায় হতেছে এটা, একটা হচ্ছে শ্বেত ফসফরাস, সাদা ফসফরাস বা হোয়াইট ফসফরাস, আর একটা হতেছে লাল ফসফরাস বা হচ্ছে রেড ফসফরাস। ভাই কার্বনের পি অরবিটাল তো পূর্ণ, তাহলে কার্বন কেন পানির সাথে যুক্ত হয় না? পি অরবিটাল পূর্ণ না, আরে কার্বন এনার্জেটিক করলে পূর্ণ হয়ে যায়। তুমি যখন ইলেকট্রন এনার্জি দিবা তখন এই যে পিতে চলে আসো। এখন শ্বেত ফসফরাস এবং হোয়াইট ফসফরাসের মধ্যে অবশ্যই ইন্টারনাল কিছু পার্থক্য আছে, যেমন গ্রাফাইট এবং ডায়মন্ডের মধ্যেও আছে, এখানেও কিছু পার্থক্য আছে। কিন্তু কথা হচ্ছে সেই পার্থক্যগুলো আমরা পড়বো না, কারণ এত পড়তে গেলে দেখা যাবে এই একটা চ্যাপ্টার তুমি সারা জীবন ধরে পড়তে হচ্ছে। আমরা একটু কনভার্সন দেখব, যে শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাসের কনভার্সন কি। ধরো তোমার কাছে হচ্ছে শ্বেত ফসফরাস আছে, শ্বেত ফসফরাসকে তুমি যদি হইতেছে তাপ দাও 250 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা, এবং এখানে আয়োডিন দিবা ক্যাটালিস্ট, মানে এই বিক্রিয়ার জন্য প্রভাবক হিসেবে কাজ করে কে? প্রভাবক হিসেবে কাজ করে হইতেছে আয়োডিন। তো তুমি যদি শ্বেত ফসফরাসকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপ দাও এবং আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে তাপ দাও, তোমরা কি বলতে পারবা যে ফসফরাস সব থেকে বেশি কোথায় ব্যবহৃত হয়? ফসফরাস সব থেকে বেশি ব্যবহৃত হয় হতেছে গান পাউডারে। আমাদের দিয়াশলাইয়ের কাঠি থাকে না, সেই দিয়াশলাইয়ের কাঠিতে কিন্তু হইতেছে ফসফরাস থাকে। সো ফসফরাস এমনিতেই ফ্লেমেবল, মানে তারে পোড়াইলে সে হচ্ছে জ্বলে। এখন একটা ব্যাপার থাকে না যে এমনিতেই নাচুনি বুড়ি আরো দিছে ঢোলে বাড়ি, কেন? কারণ হইতেছে ফসফরাস এমনিতেই চায় হচ্ছে সে বিস্ফোরিত হইতে, সে এমনিতেই চায়। তারপর তুমি যদি তাকে তাপ দাও, ভাই সে তো বিস্ফোরণ ঘটাবে। এই বিস্ফোরণ যেন না ঘটায় তার জন্য আমরা নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করি। সেই নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে কে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডও নেওয়া হয় বা নাইট্রোজেনও নেওয়া হয়। কিছুক্ষণ আগে বললাম যে নাইট্রোজেন হচ্ছে গরিবের নিষ্ক্রিয় গ্যাস। তখন শ্বেত ফসফরাস হচ্ছে লাল ফসফরাসে রূপান্তরিত হয়। ইন্টারনাল গঠনে পরিবর্তন হয়, বাট সেই ইন্টারনাল গঠন আমরা এখন পড়বো না। আর লাল ফসফরাস থেকে শ্বেত ফসফরাস কেমনে বানাবা? তুমি লাল ফসফরাসকে দিবা হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে। আর এরপরে হইতেছে এখানে খুব র্যাপিড কুলিং করতে হয়। এটা হচ্ছে সাদা ফসফরাস হয়, কিন্তু হয় হইতেছে গ্যাসিয়াস অবস্থায়। পরে এটাকে আমরা হচ্ছে র্যাপিড কুলিং করি, মানে তাড়াতাড়ি ঠান্ডা করব, তখন এটা হয়ে যাবে হইতেছে শ্বেত ফসফরাস। কি অবস্থায় পাওয়া যায়? সলিড অবস্থায় পাওয়া যায়। এবং এখানে আমরা কি নেই? কার্বন ডাই অক্সাইড নেই অথবা নাইট্রোজেন নেই। তাহলে কি বললাম ভাইয়া? আমরা হইতেছে শ্বেত ফসফরাস এবং হইতেছে, হ্যাঁ এটা পরীক্ষা আসে দেখে পড়াচ্ছি, শ্বেত ফসফরাস এবং লাল ফসফরাস, এটার কনভার্সন দেখবো। শ্বেত ফসফরাসকে তুমি যদি আয়োডিন প্রভাবক নাও, 250 ডিগ্রি তাপ দাও, একটা ইনার্ট পরিবেশ তৈরি করতে হয়, ইনার্ট বা নিষ্ক্রিয় পরিবেশ, কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন দিয়ে আমরা করি, সেটা লাল ফসফরাসে পরিণত হয়। আর লাল ফসফরাসকে তুমি 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবে, এখানে ক্যাটালিস্ট লাগে না, তখন শ্বেত ফসফরাস তৈরি হয়। তাপ এত বেশি যে শ্বেত ফসফরাস হচ্ছে সেটা গ্যাসিয়াস থাকে, সেটাকে র্যাপিড কুলিং। একজন জিজ্ঞেস করছে র্যাপিড কুলিং কি? র্যাপিড মানে তাড়াতাড়ি, কুলিং মানে ঠান্ডা, তোমরা এটাও বুঝো না? র্যাপিড কুলিং মানে তাড়াতাড়ি ঠান্ডা করলে শ্বেত ফসফরাস নর্মাল সলিড অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন পড়তে হবে, প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন হচ্ছে এইটা, PCl5 তৈরি হলেও NCl5 তৈরি হয় না কেন? তৈরি হয় না কেন, এই হচ্ছে প্রশ্ন। মানে ফসফরাসের সাথে পেন্টাক্লোরাইড তৈরি হয়, PCl5 তো হয়, তুমি দেখছো। তাহলে ফসফরাস এবং নাইট্রোজেন একই গ্রুপের মৌল। আচ্ছা, আমাকে একজন বলছে ক্যাটালিস্ট কি, বুঝি নাই। ক্যাটালিস্ট মানে প্রভাবক আব্দুল্লাহ, প্রভাবক, যে বিক্রিয়ার গতিকে বাড়ায়, প্রভাবক। আনিকা তাহসিন বলতেছে ক্যাটালিস্ট কি ভাইয়া? প্রভাবক ভাই, প্রভাবক।
বিক্রিয়ার গতিকে বাড়ায়। সো PCl5 তৈরি হয়, বাট NCl5 কেন তৈরি হয় না? নাইট্রোজেন, ফসফরাস তো একই গ্রুপের মৌল। তাহলে একই সুবহানাল্লাহর প্রভাবগুলো কি মনে রাখা লাগবে? যেগুলো লিখে দিচ্ছি অবশ্যই মনে রাখা লাগবে। সো একই গ্রুপের মৌল যদি হয় তাহলে তো ভাই তারা হইতেছে একই টাইপের যৌগ তৈরি করার কথা। PCl5 হইলে NCl5 ও তো হওয়ার কথা। তো কেন হয় না একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা একটু আগে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখি। ফসফরাস তো 15। 15 মানে হইতেছে এইটা 1s2 2s2 2p6 3s2 3p3। দেখো এই হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। তুমি হিসাব করে দেখো সেটা হচ্ছে 15। এবং 15 ক্ষেত্রে এই যে এস এ হচ্ছে আমার একটা অরবিটাল আছে, আর পিতে অরবিটাল কয়টা? পিতে অরবিটাল হচ্ছে 3টা, তাই না? সো এস এ হচ্ছে একটা আর পিতে হচ্ছে 3টা। তাহলে খেয়াল করছো ফসফরাসের যোজনী শেল, তৃতীয় শক্তি স্তর হচ্ছে যোজনী শেল। তো এই যোজনী শেলে কি আছে? ফসফরাসের একটা হচ্ছে যে জোড়া অবস্থায় আছে, আর 3টা হচ্ছে বিজোড় আছে। সো ইউজুয়ালি বিজোড়গুলো বন্ধন তৈরি করে আর জোড়গুলো মুক্ত জোড় হিসেবে থেকে যায়। তোমাদেরকে বারবার বলতেছি না মুক্ত জোড় মুক্ত জোড়। তাহলে খেয়াল করো ফসফরাসের যোজনী যখন 3, ফসফরাসের যোজনী যখন 3, তখন হচ্ছে তার একটা লোন পেয়ার থাকে। যেমন ধরো হচ্ছে উদাহরণ যদি দেই PH3, দেখো যে লোন পেয়ার আছে। তারপর হচ্ছে PCl3 লোন পেয়ার আছে। এবার তুমি ধরো যে ফসফরাসের যদি হইতেছে এনার্জেটিক করো, যেটাকে তোমরা বলো উত্তেজিত করো আর কি। সো ফসফরাসকে তুমি যদি উত্তেজিত করো তাহলে কি হবে? তাহলে হবে হইতেছে এইটা 1s2 2s2 2p6 3s1 3p3 3d1। 3d তে এখানে আমি লিখি নাই কারণ এখানে ইলেকট্রন ওখানে যায় নাই আর কি। কিন্তু কি হয় দেখো, আমি যদি 3d তো ওর আছে, সো 3d যদি ওর সঙ্গে থাকে, সো এই হচ্ছে এস এর একটা, এই হচ্ছে পি এর হচ্ছে 3টা, আর ডি এর ক্ষেত্রে তো অনেকগুলো ইলেকট্রন। এবং যদি হচ্ছে একটু ভাগ করে দেখাই, নরমালি হইতেছে কি ঘটনা ঘটে যখন তুমি কোন একটা পরমাণুকে এনার্জি দিবা। সো এনার্জি দেওয়ার পরে কি হবে? সেই পরমাণু ইলেকট্রন বিজোড় করবে। সো ইলেকট্রন বিজোড় করলে কি হয়? যেখানে জোড় ছিল সেইখান থেকে যেখানে কোনো ইলেকট্রন ছিল না সেইখানে যাবে। অনেকে বলতে পারো যে ভাইয়া পিতে 3টা ছিল, পিতে কেন গেল না? পিতে তো 6টা ধরে। পিতে 6টা ধরে কিন্তু পিতে তো কোনোটা ফাঁকা ছিল না, পুরোপুরি ফাঁকা ছিল না। সো এই যে এস এর একটা ডিতে যায়, এই যে ডিতে গেছে। এবং এই অবস্থায় যোজনী কত? এই অবস্থায় যোজনী হচ্ছে 5। দেখো 1 2 3 4 5। সো ফসফরাসের ভ্যালেন্সি 3 থেকে সরাসরি কত হয়ে যায়? 5 হয়ে যায়। এই জন্য কি হয়? এখানে PCl5 হয়। তাহলে আশা করি বুঝতে পারছি যে ফসফরাসের ক্ষেত্রে কি হয়। ফসফরাসের ক্ষেত্রে 3d আছে, এই জন্য যোজনী কত হয়? যোজনী হইতেছে 3ও হয়, যোজনী 5ও হয়। ওকে, ভালো কথা। আমরা দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। 1s2 2s2 2p3 2d তো হয় না, তাই না? সো 2d যেহেতু হয় না, সো এস এ হচ্ছে একটা আছে এবং পিতে হচ্ছে 3টা আছে। এই যে এস এ 2টা ইলেকট্রন, পিতে হচ্ছে 3টা ইলেকট্রন। নাইট্রোজেনের ক্ষেত্রে একটা লোন পেয়ার থাকে আর 3টা ইলেকট্রন বিজোড় থাকে। সো বিজোড়গুলো আসলে আমাদের বন্ধন তৈরি করে। সো বিজোড়গুলো যদি বন্ধন তৈরি করে তাহলে দেখো তো আসলে কি দাঁড়ায়। এখানে দাঁড়ায় হইতেছে NH3, এই যে তৈরি করলো NCl3, সবখানে একটা করে লোন পেয়ার থাকে। সো সবাই একটু মনে রেখো এই জিনিসটা। নাইট্রোজেনের যোজনী হয় 3 এবং একটা লোন পেয়ার থাকে, আর ফসফরাসের 3 হলে লোন পেয়ার থাকে, 5 হলে কোনো লোন পেয়ার থাকে না। সো মেইন কথা হইতেছে মেইন উত্তর কি? মেইন উত্তর হইতেছে এইটা। তুমি যদি আনসার দাও ফসফরাসের 3d সম্ভব, কিন্তু নাইট্রোজেনের কি হয় না? নাইট্রোজেনের 2d সম্ভব না, মানে ডি অরবিটাল নাই আর কি।
সম্ভব না। যেহেতু ডি সম্ভব না এই জন্য ওর যোজনী 3 স্থির থাকে, 5 হয় না। তাহলে আমি সংক্ষেপ করে যদি বলে দিই, সেটা হইতেছে যে ফসফরাস এবং নাইট্রোজেন এর মধ্যে পার্থক্য কি? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 3 তে যায়। সো 3 এর ক্ষেত্রে ডি হয়। অনেকে বলতে পারো 4s এ কেন যায় না? সো 4s এ যদি যায়, 4s এ যাবে না। ইলেকট্রন যখন জোড় থেকে বিজোড় হয়, তখন যে স্তরে আছে সেই স্তরের মধ্যেই বিজোড় হইতে হয়। নতুন করে একটা স্তরে যাবে না। তাহলে ফসফরাসের ক্ষেত্রে হইতেছে এখানে 3d হয় না, হয় আরকি। এইজন্য ইলেকট্রন জোড় থেকে বিজোড় হয়ে যোজনী 3 থেকে 5 হয়। কিন্তু নাইট্রোজেনে যেহেতু 2d নাই, সেহেতু যোজনী 3 থেকে 5 হয় না। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার হইছে সবার? মাহিরা বলছে সব ক্যাটালিস্ট কি রিঅ্যাকশন বাড়ায় দেয়? ও মিন করছে সব ক্যাটালিস্ট কি রিঅ্যাকশন রেট বাড়ায় দেয় কিনা? কিছু বাড়ায় কিছু কমায়, নরমালি বাড়ায় যদি আলাদা করে মেনশন করে দেওয়া না থাকে। রিঅ্যাকশন রেট কমায় দেয় এটাও আছে আসলে। আচ্ছা, এর পরের প্রশ্ন। প্রশ্নটা হতেছে এইটা। NCl3 পানিতে দ্রবণীয়। কিন্তু NF3 অদ্রবণীয় কেন? এই হচ্ছে প্রশ্ন। সবাই প্রশ্ন তুলে নাও। যে NCl3 পানিতে মিশে। তুমি NCl3 পানিতে মিশে কিন্তু NF3 পানিতে মিশে না। এখন হচ্ছে কেন এটা মিশে না? ভাই এটার উত্তর তুমি অলরেডি জানো। CCl4 যে কারণে মিশতো না, এখানে সেই কারণেই মিশে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আগে একটু দেখি যে NCl3 পানিতে মিশে কি তৈরি করে। একটু NCl3 রিঅ্যাকশন তোমাদের দেখাই। NCl3 তুমি এর সাথে মেশাবা কি? মেশাবা হচ্ছে পানি। H এবং হইতেছে OH। বুদ্ধিমানদের খুব বেশি এটা বলার দরকার নেই, দেখালেই বুঝতে পারবা। তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আসে। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এসে মিলে তৈরি করে অ্যামোনিয়া। আর এই ক্লোরিনের সাথে যায় হচ্ছে OH। এবং এই যে ক্লোরিনের সাথে যে OH, এই যে এটা তৈরি করে, বুঝছো? ClOH। তো ClOH বলে তো আসলে কোনো যৌগ হয় না। যৌগ হইতেছে এইটা HClO, বুঝছো? এইটা হাইপোক্লোরাস অ্যাসিড। মানে বুঝতে পারছো যে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লোরিনের সাথে যাই হচ্ছে OH। তো যেহেতু ক্লোরিন এখানে 3টা আছে, তার মানে এখানে তোমাকে 3 দিতে হবে। সো এখানে তুমি যদি 3 দাও তাহলে এখানেও 3 লাগবে। সেটাই ইস্যু। তাহলে ইস্যুটা হয়েছে যে OH যে ক্লোরিনের সাথে গেছে, গিয়ে একটা অ্যাসিড তৈরি করছে। আমি অ্যাসিডের নামটা একটু বলে দিই। এই অ্যাসিডের নাম হইতেছে এইটা, হাইপোক্লোরাস অ্যাসিড। CHLOROUS, হাইপোক্লোরাস অ্যাসিড। এখন বলো তো ভাই, যে হইতেছে এই যে হাইপোক্লোরাস অ্যাসিড যে তৈরি করলো, কি বন্ধনের মাধ্যমে তৈরি করছে? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তৈরি করছে। সন্নিবেশ বন্ধন কেন তৈরি হয়েছে? কারণ ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। কার ফাঁকা ডি অরবিটাল নাই? ফ্লোরিনের ফাঁকা ডি অরবিটাল নাই। তাহলে আনসার অলরেডি সবাই বুঝে গেছো। সেটা হইতেছে এইটা, যে ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এইটা। ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, যেটার সাথে পানি কি করতে পারে? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই যে পানির যে লোন পেয়ার, মুক্ত জোড়, এই মুক্ত জোড় সেটার সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, কিন্তু ক্লোরিনের সাথে হচ্ছে পারে না। সো ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। কিন্তু কার নাই? ক্লোরিনের নাই, যার সাথে পানি কি বন্ধন তৈরি করতে পারে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। সন্নিবেশ বন্ধন তৈরি করে, কিন্তু কার নাই?
কিন্তু ফ্লোরিনের নাই। ফ্লোরিনের কি নাই? ফাঁকা ডি অরবিটাল নাই। ওকে। ভাই পড়ছি, সমস্যা নাই, জান আপনি। তাহলে কি হয়েছে সেটা হতেছে যে কেন হচ্ছে NF3 পানিতে মিশে না, কেন NCl3 পানিতে মিশে, সেটা হচ্ছে ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে যার সাথে পানি সন্নিবেশ বন্ধন তৈরি করে। এবার আমি যে কথাগুলো বলবো আগামী 5 মিনিট, সেই কথাগুলো আমজনতার কথা না, সেই কথাগুলো সবাই বুঝবা না। যারা বুঝবা না প্যারা নিবা না, যারা বুঝবা খুবই ভালো। আবারও বলতেছি, আগামী 5 মিনিট তুমি যদি না বুঝো টেনশন নিও না, তোমার জন্য বলা হয়নি তুমি যদি না বুঝো। আর যারা বুঝছো খুবই ভালো। আমার কিছু স্মার্ট কাচ্চা বাচ্চা এখানে থাকে যারা আসলে বিরক্ত হয় আমি জানি ক্লাসে, কারণ আমি খুব স্লো আগে আসলে তোমাদের ক্লাসে, স্লো আগাইতে হয়। সো যারা বুঝবে না, আবারও বলতেছি, না বুঝলে কোনো সমস্যা নাই, না বুঝলে মনে করবে এটা তোমার জন্য বলি নাই। NCl3 এবং NF3 এই দুটার মধ্যে আমি বলতেছি হইতেছে যে NCl3 পানিতে মিশে ফর দ্য সেক অফ ক্লোরিন, ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, সো এই জন্য হইতেছে ক্লোরিন পানিতে মিশে, মানে NCl3 পানিতে মিশে। সো অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া CCl4ও তো ক্লোরিন ছিল, মানে CCl4ও তো ক্লোরিন ছিল, তাহলে এখানে যদি ক্লোরিন থাকে, NCl3 তে ক্লোরিন আছে দেখে পানিতে মিশলো, তো CCl4ও তো ক্লোরিন ছিল, তাহলে এটাও তো পানিতে মেশার কথা, তাই না? এরকম প্রশ্ন অনেক, যারা একটু চিন্তা করে, যারা একটু পড়াশোনার ডেপথে চিন্তা করে, ওদের মাথায় এই প্রশ্নগুলো আসবে। তো যদি তোমার মাথায় প্রশ্নটা এসে থাকে তাহলে আমি আনসারটা দিচ্ছি। আমরা আসলে কম্পেয়ার করি হইতেছে একই গ্রুপ বরাবর, বুঝছো? আর একটা যৌগ পানিতে মেশার অনেকগুলো কারণ আছে, অনেকভাবে একটা যৌগ পানিতে মিশে। যেমন কোন যৌগ যদি পানিতে সন্নিবেশ বন্ধন তৈরি করে তাহলে পানিতে মিশে, কোন যৌগ পানিতে হাইড্রোজেন বন্ধন তৈরি করলে পানিতে মিশে, কোন যৌগ পানির সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্স গঠন করলে পানিতে মিশে। সো পানিতে মেশার আসলে অনেকগুলো শর্ত আছে। এখন CCl4 এর কম্পেয়ার কিন্তু আমরা SiCl4 এর সাথে করি। কেন করি? কারণ হইতেছে এইখানে এটা আর এটা একই গ্রুপের মৌল, কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল, এবং এই কম্পেয়ার করার বস্তুর মধ্যে যে দুইটার মধ্যে ওদের দেখো এইটা পানিতে মিশে আসলে কার জন্য? সিলিকনের জন্য। তাহলে এখানে কিন্তু এই SiCl4 কিন্তু ক্লোরিনের জন্য পানিতে মিশে নাই, পানিতে মিশছে হইতেছে সিলিকনের জন্য, বুঝছো? তাহলে এই যেহেতু সিলিকনের জন্য মিশছে, আমরা এটারও কেন্দ্রীয় পরমাণু কার্বনকে নিয়ে চিন্তা করি, কারণ যেহেতু এরা একই গ্রুপের মৌল, এদের সাথে এদের কম্পারিজনটা হয়, বুঝছো? আর কার্বনের সাথে ক্লোরিন থাকা, নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিন থাকা এক কথা না। তো এই জন্য NCl3 এর সাথে CCl4 এর কম্পেয়ার করা উচিত না, কারণ কার্বনের সাথে ক্লোরিন আর নাইট্রোজেনের সাথে ক্লোরিন এক জিনিস না। একই ড্রেস আমাকে সুন্দর লাগে, অন্য কাউকে সুন্দর নাও লাগতে পারে, বা অন্য কাউকে সুন্দর লাগে আমাকে নাও লাগতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, NCl3 এর সাথে তুমি হচ্ছে CCl4 এর কম্পেয়ার করবা না, এই দুটার সাথে কম্পেয়ার করতেছি কারণ এরা একই গ্রুপের মৌল, এদের গঠন এক রকমের, এবং এরা পানিতে মিশে হইতেছে দেখো, মানে যার সাথে তুমি কম্পেয়ার করতেছো এটার সাথে এর কম্পারিজন তো হচ্ছে। তো সিলিকন পানিতে মিশছে সিলিকনের জন্য, বন্ধনটা কিন্তু সন্নিবেশ বন্ধন সিলিকনের সাথে হচ্ছে, বাট এখানে কার্বনের সাথে হতে পারছে না। সো এখানে ক্লোরিন আসলে কিছুই না। কিন্তু এইখানে যাদের মধ্যে তুমি তুলনা করছো, তাদের একটা হইতেছে এই যে ক্লোরিনের সাথে তৈরি করতেছে, মানে পাশের পরমাণু, কেন্দ্রীয় পরমাণু না। এই জন্য ওইটাও আমি পাশের পরমাণু চিন্তা করছি। যে বুঝতে পারছো ভালো, মাশাল্লাহ। যে বুঝতে পারো নাই তোমার জন্য এটা বলি নাই। এই বুঝতে পারছো কি কেউ কেউ? 15 মিনিট বাড়ায় দেন। তারপরে লিখে নেওয়া হইতেছে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করে হইতেছে অ্যামোনিয়া, আর ফসফরাস তৈরি করে এইটা ফসফিন। ওকে গুড, যে বুঝছো ভালো কথা, আর যে বুঝো নাই তোমার জন্য বলি নাই। ওকে, এখন দেখো যে অ্যামোনিয়া এবং হচ্ছে ফসফিন, ওইটা হইতেছে অ্যামোনিয়া, এটা হইতেছে ফসফিন। তো অ্যামোনিয়াতেও লোন পেয়ার থাকে, বলছিলাম যে যোজনী যখন 3 হয় তখন এদের একটা লোন পেয়ার থাকবেই। অ্যামোনিয়াতেও লোন পেয়ার আছে, ফসফেনও লোন পেয়ার আছে। যদি কোনো যোগে লোন পেয়ার থাকে এরা সবসময় ক্ষার হয়। আবারও বলতেছি, লোন পেয়ার থাকলে এরা সবসময় ক্ষার, মনে রাখবা এটা, পরে আমরা পড়বো। লোন পেয়ার বা মুক্ত জোড়, লোন পেয়ার থাকলে
সেটি ক্ষার। একটা স্পেশাল নাম আছে, লুইস ক্ষার বলে, বুঝছো? তার মানে অ্যামোনিয়াও ক্ষার এবং এটা হইতেছে ক্ষার। তো প্রশ্ন আসে যে এদের মধ্যে হইতেছে ক্ষার শক্তিশালী কে? সো উত্তর হচ্ছে অ্যামোনিয়া শক্তিশালী ক্ষার। এটা মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন অ্যামোনিয়া ফসফিন থেকে শক্তিশালী ক্ষার? আবারও বলতেছি যে অ্যামোনিয়া কেন ফসফিন থেকে শক্তিশালী ক্ষার? আনসারটা হচ্ছে এইটা। আচ্ছা, অ্যামোনিয়া নাইট্রোজেন, এই হচ্ছে আমাদের নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, লোন পেয়ার আছে, আর এখানে ফসফরাস আছে। তাহলে কাহিনী হইতেছে দেখো যে অ্যামোনিয়াও ক্ষার, ফসফিনও ক্ষার, কিন্তু কথা হচ্ছে এটা কেন ক্ষার হয়েছে? লোন পেয়ারের জন্য। একটু ভালো মতো ধরো, এরা লোন পেয়ার হওয়ার জন্যই কিন্তু ক্ষার হয়েছে। অ্যামোনিয়াও ক্ষার কেন? ফর দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। ফসফিনও কেন ক্ষার? ফর দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। ওকে, তাহলে অ্যামোনিয়াও ক্ষার, আচ্ছা আমাকে শাহেদ বলছে লোন পেয়ার আছে বুঝবো কিভাবে? এই যে তোমাকে বলে দিলাম না যে যারা গ্রুপ 15-তে আছে নাইট্রোজেন ফসফরাস, এরা সবসময় হচ্ছে একটা লোন পেয়ার থাকবে যোজনী 3 হলে। তোমাকে অভিজ্ঞতা থেকে বুঝতে হবে শাহেদ আহমেদ। এটা তোমার 9-10-এ পড়ে আসার কথা, বাট হয়তো কোনো কারণে পড়ে আসো নাই, সেজন্য বলছে। সামিরা বলছে লোন পেয়ার কি? লোন পেয়ার হচ্ছে একটা ম্যাজিক, একটা জাদুর কাঠি, বুঝছো? যেটা অ্যামোনিয়ার আছে, লোন ফসফিনেরও আছে। এখন আমাকে দেখতে হবে এর মধ্যে শক্তিশালী ক্ষার কোনটা। যে ক্ষারটাতে লোন পেয়ারের ডেন্সিটি বেশি, যে ক্ষারে লোন পেয়ারের ডেন্সিটি বেশি, সে তীব্র ক্ষার হবে। এখন আমরা জানি যে নাইট্রোজেন ফসফরাস থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। অবশ্যই নাইট্রোজেন ফসফরাস থেকে হইতেছে বেশি তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক মানে কি? তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে সে টানবে। সো এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটো নাইট্রোজেন নিজের দিকে টানে। এইখানে যে ইলেকট্রন দুইটা আছে সেগুলো নাইট্রোজেন নিজের দিকে টানে। এই যে এইখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো নাইট্রোজেন নিজের দিকে টানে, বুঝছো? কারণ ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা এরকম, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানবে। সো টানার ফলে কি হয়? এই লোন পেয়ারের ডেন্সিটি বেড়ে যায়। কারণ ধরো হচ্ছে আগে কি হতো, জমিদাররা প্রজাদের থেকে টাকা নিত, প্রজাদের দিকে টাকা নিয়ে সে হইতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে দিত। তো সে করে কি, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে লোন পেয়ারের ডেন্সিটি বেড়ে যায়। সো লোন পেয়ারের ডেন্সিটি বেড়ে যায় দেখে সে হচ্ছে তীব্র ক্ষার হয়। তাহলে নাইট্রোজেন ফসফরাস থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, ফলে অ্যামোনিয়াতে এলপি মানে লোন পেয়ার, এলপি এর ঘনত্ব বেশি হয়। এই যে লোন পেয়ারের ঘনত্ব বেশি হয় দেখে হইতেছে নাইট্রোজেন বা অ্যামোনিয়া শক্তিশালী ক্ষার। ওকে, আরেকটা প্রশ্ন, নতুন টপিক। লিখো নাইট্রোজেনের অক্সাইড। এখানে লিখি নাইট্রোজেনের অক্সাইড গুলো অনেক ইম্পর্টেন্ট। নাইট্রোজেনের মোট 5টা অক্সাইড প্রকৃতিতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট এটা। 5টা অক্সাইড কি কি আছে চলো একটা একটা করে দেখি। একটা হচ্ছে এইটা N2O নাইট্রাস অক্সাইড, NO একটা, N2O3, NO2। এটাকে কেউ এভাবে বলে আর কি, N2O4 বলে, বাট এটাকে বেশি প্রচলিত হইতেছে NO2 হিসাবে। আরেকটা হইতেছে N2O5। ওকে, সো নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, তারপরে হইতেছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং হইতেছে N2O5 নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। রাফি বলতেছে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে মুখস্থ করব, সামনে আসবে, টেনশন নিও না। কিন্তু ফসফরাস থেকে যে নাইট্রোজেনের বেশি, এটুকু তোমার এই বয়সে জানা উচিত। এটুকু জানলে আপাতত হচ্ছে।
এই প্রতিটা অক্সাইডে নাইট্রোজেনের জারণ মানের কিছু পার্থক্য আছে। যেমন ধরো যদি বলি যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +2। এইখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +1। দেখো এই যে অক্সিজেনের হচ্ছে -2, নাইট্রোজেনের +2। সো দুইটার যদি +2 হয় তাহলে হইতেছে একটার +1 হয়। এইখানে হচ্ছে +3, এইখানে হচ্ছে +4, আর এখানে হচ্ছে +5। নাইট্রোজেনের জারণ মান লিখলাম আর কি, বুঝছো? আমি আশা করি এই বয়সে তোমরা জারণ মান বের করতে পারো আর কি। সো এই 5টা অক্সাইডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে 5 রকম। এবং এই অক্সাইডগুলোর কিছু নাম আমাদের হচ্ছে শিখতে হবে। যেমন প্রথমটার নাম হইতেছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস। দ্বিতীয় অক্সাইডের নাম হইতেছে নাইট্রিক অক্সাইড। আর এইগুলোর নাম না রেগুলার নাম, বুঝছো? নাইট্রোজেন পেন্টঅক্সাইড, তারপরে হইতেছে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ট্রাই অক্সাইড। মানে এদের নামে এরকম কোনো স্পেশালিটি নাই। এদের নাম মনে রাখা এমন আহামরি বিগ ডিল না, বাট ওদের নাম মনে রাখা হইতেছে নাইট্রাস এবং নাইট্রিক। স্পেশালি এটাকে বলা হয় লাফিং গ্যাস। LAUGHING। মানে ধরো তোমার অনেক মন খারাপ আর কি, তোমার অনেক মন খারাপ। এখন হচ্ছে তোমার যদি, তুমি যেখানে আছো সেইখানে যদি কিছু লাফিং গ্যাস থাকে, তাহলে তুমি হচ্ছে এমনি এমনি হাসবা আর কি, মন খারাপ থাকলেও তুমি হাসবা। এটা হচ্ছে আমাদের হাসির জন্য যে ইয়াগুলো দেয়, সেন্সর গুলো দেয়, সেই সেন্সর গুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করে নাইট্রাস অক্সাইড। এবং এটা বেশি ছেড়ে দিলে নাকি হচ্ছে মানুষ হাসতে হাসতে হতেছে মরে যায়। রূপক কুমার বলছে স্যার পারি না। রূপক তুমি পারো না দেখে তো ক্লাস করতে আসছো। তুমি যদি সব পারতে তাহলে তোমাকে আমি কেনই পড়াইতাম, এগুলো কেনই শেখাইতাম? পারো না, পড়তে পড়তে পারবা। সব পেরে ক্লাসে কেন আসবা? সব পেরে গেলে তো ক্লাসে আসার দরকারই নাই। এবার আসি যে কেন ভাই আপনি এই যে দুইটা ক্যাটাগরি কেন করলেন, ভাগ কেন করলেন? ভাগ করলাম হইতেছে এই কারণে যে নাইট্রাস এবং নাইট্রিক এই দুটো অক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, বুঝছো? মানে এদের মধ্যে কোনো অম্ল ধর্ম ক্ষার ধর্ম নাই, নিরপেক্ষ। এটা একটা মনে রাখবো এমসিকিউর জন্য। আর এইখানে যে তিনটা অক্সাইড লিখলাম, এই তিনটা অক্সাইড হইতেছে অ্যাসিডিক অক্সাইড। এই তিনটাই। কি বলছি ভাইয়া? প্রথম দুইটা অক্সাইড নাইট্রাস এবং নাইট্রিক, এরা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আর পরের যে তিনটা অক্সাইড, সেই তিনটা অক্সাইড হইতেছে অ্যাসিডিক অক্সাইড। আসলে আমার কাছে মাঝে মধ্যে একটু গিল্টি ফিল হয়, বুঝছো, তোমাদের ক্লাসে। সেই গিল্টি ফিল এই কারণে হয়, তোমাদের ক্লাসে কিছু মানুষ অনেক আননেসেসারি কমেন্ট করে। আমি জানি ওরা আসলে শেষ পর্যন্ত থাকেই না, ওরা অল্প কিছুক্ষণ থেকে কমেন্ট টমেন্ট করে চলে যায়। সো ওদের কমেন্টের জন্য হচ্ছে তখন আমি পড়া আগায় না। কিন্তু ওরা কিন্তু মজা টজা করে স্প্যামিং করে ওরা চলেই যায়। কিন্তু ক্লাস টাইমের পরে দিন শেষে আসলে আমার সিরিয়াস কাছে পাচ্ছে যারা থাকে, ওদেরই আসলে ক্লাস টাইমের পরে গিয়ে ক্লাস করা লাগে। সো আমি আসলে সিদ্ধান্ত নিছি যে এরপরে ওইসব যারা আসলে হচ্ছে chaos তৈরি করে আর কি, বা যারা আসলে হইতেছে কাজের না, মানে ওদের আসলে কমেন্টের পাত্তা দিব না, এটা চিন্তা করছি আগামী ক্লাস থেকে। ওকে, তো যেটাই হোক, এই তিনটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আর ওদের মধ্যে কোনো অম্ল ধর্ম ক্ষার ধর্ম নাই। সো নিরপেক্ষ মানে হইতেছে এইটা, যে ধরো এই যে N2O, তুমি এটাকে যদি পানির সাথে বিক্রিয়া করো, এ পানির সাথে কোনো বিক্রিয়া করবে না। তারপরে NO, আচ্ছা আমি আসলে সরি যারা আসলে আমার সিরিয়াস কাছে বাচ্চা আছে ওদের জন্য, সরি ভাই, আগামী ক্লাস থেকে এটা হবে না। আগামী ক্লাস থেকে এটা হবেই না। এইসব অকেজো অহেতুক মানুষের কমেন্ট, এগুলোতে আমি আর মনোযোগ দিব না আগামী ক্লাস থেকে। সো হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে না, যেহেতু এরা পানির সাথে বিক্রিয়া করে না, সেহেতু হচ্ছে এরা অ্যাসিডিকও না, এরা ক্ষারীয় না, এরা কিছুই না। কিন্তু এইগুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। যেমন ধরো তুমি যদি এইটাকে নাও, N2O3, এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, ও পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রাস অ্যাসিড। সমতাকরণ যদি করতে চাও এখানে 2 দাও, সমতাকরণ হয়ে যাবে। তাইলে এই যে N2O3 পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে, তার মানে অ্যাসিডিক অক্সাইড। তোমরা শিখছিলে না পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে দেখে ক্ষার ধাতু বলতা?
তাহলে এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে, সুতরাং ডেফিনেটলি ইট হ্যাজ টু বি অ্যান অ্যাসিডিক অক্সাইড। তারপরে তুমি যদি যে N2O5 এটাকে পরে লিখি, তুমি যদি এটাকে পানির সাথে বিক্রিয়া করো H2O, ও পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে দিয়েছে নাইট্রিক অ্যাসিড। যদি সমতাকরণ করো তাহলে ধরো এখানে 2 থাকে আর কি, তার মানে এটা অ্যাসিডিক অক্সাইড। আর এই যে এইটাকে তুমি যদি হইতেছে NO2, একে পানির সাথে বিক্রিয়া করো, ও 2টা অ্যাসিড তৈরি করে, নাইট্রাস অ্যাসিডও তৈরি করে, নাইট্রিক অ্যাসিডও তৈরি করে। সমতাকরণ করলে এখানে একটা 2 দাও, তাহলে হয়ে গেছে। তাহলে এই 3টে অ্যাসিডই যেহেতু পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, মানে 3টাই হইতেছে অ্যাসিডিক অক্সাইড। তারা না বলছে এরা কি কোনো রিঅ্যাকশন করে না? এরা কোনো রিঅ্যাকশন করে না, এরা করে। কেন করে? এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এরা করে দেখে আমরা অ্যাসিডিক অক্সাইড বলি। ওকে, ভালো কথা। এখন দেখো, এইটা পানির সাথে বিক্রিয়া করে, একটু ভালো মতো বুঝো, এখন একটু এদিকে তাকাও। এরা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। তাহলে বুঝতে পারো, নাইট্রাস আমি ইনডিরেক্টলি বলতে পারি যে নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে এটা পাবা, নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে এটা পাবা। আর কোনো যৌগ থেকে পানি মাইনাস করলে সেটাকে বলা হয় অ্যানহাইড্রাইট। তাহলে নাইট্রাস অ্যাসিডের শুষ্ক ভার্সন এটা, এর সাথে পানি যোগ করলে এটা পাও। তাহলে এখান থেকে পানি মাইনাস করলে এটা হয়, এখান থেকে পানি মাইনাস করো, তাহলে এটা পাবো না? তাহলে এই অক্সাইডটা হইতেছে নাইট্রাস অক্সাইডের বা নাইট্রাস অ্যাসিডের শুষ্ক ভার্সন, এই জন্য এটাকে বলা হইতেছে নাইট্রাস অ্যানহাইড্রাইট। নামটা খুবই ইম্পর্টেন্ট, নাইট্রাস অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট শব্দের অর্থ হচ্ছে শুষ্ক, ড্রাই। আচ্ছা, এই যে এটার সাথে যদি ওটা না বুঝে আসো, এটার সাথে পানি যোগ করলে এটা হয়, তাহলে এখান থেকে পানি মাইনাস করলে এটা হয়। তাহলে এটা কি? এটা হইতেছে নাইট্রিক অ্যাসিডের ড্রাই ভার্সন। তাহলে ওইটা যদি হইতেছে নাইট্রাস অ্যানহাইড্রাইট হয়, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি নাইট্রিক অ্যানহাইড্রাইট। ধরো আমি একটু কপি করে নিয়ে আসি। ওইটা ছিল নাইট্রাস অ্যানহাইড্রাইট, এটা হইতেছে নাইট্রিক অ্যানহাইড্রাইট। আর এইটার সাথে যদি তুমি পানি যোগ করো তাহলে এই দুইটা হয়। তাহলে এটা কি? এই যে এদের মিশ্রণের শুষ্ক ভার্সন, বুঝতে পারো কিনা? যে আমি যদি এই দুইটাতে পানি মাইনাস করি তাহলে এটা পাবো। এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইট। মিশ্র অ্যানহাইড্রাইট। ওকে, পানি যুক্ত হইল নাকি রিঅ্যাকশন হইল বস? সাজিদুল ইসলাম, সাজিদুল হক, পানি যুক্ত হওয়ার মাধ্যমে রিঅ্যাকশন হইল। আচ্ছা, এইবার এই কথাটাও সবার জন্য না, আমার সিরিয়াস কাছে বাচ্চাদের জন্য। কারো যদি মনে হয়ে থাকে তুমি যদি আমার এই কথাগুলো না বুঝো তাহলে সমস্যা নাই, সবার জন্য এই কথাগুলো বলছি না। অনেকে মনে করতে পারো যে ভাইয়া নাইট্রোজেনের যোজনী কখনো 5 হয় না। ওকে, এখন নাইট্রোজেনের যোজনী যদি কখনো 5 না হয় তাহলে এখানে কেন 5 হলো? আসলে এখানে নাইট্রোজেনের যোজনী 5 হয় না, নাইট্রোজেনের যোজনী 3ই থাকে। এটা সংকেত তোমাদের দেখাই দেই। নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, এই বাকিটা কিন্তু সন্নিবেশ বন্ধন, বাকিটা সন্নিবেশ বন্ধন। মানে নাইট্রোজেনের যোজনী হইতেছে 3 হওয়ার পরে, নাইট্রোজেনের যোজনী 3, দেখো এই যে ঠিকই 3, এখানে 3 হওয়ার পরে তার যে লোন পেয়ারটা থাকে সেটা দিয়ে সে অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। এই যে এইখানে নাইট্রোজেনের যোজনী 3 হওয়ার পরে সে আরেকটা সন্নিবেশ বন্ধন গঠন করে। সো মনে করার কোনো কারণ নাই যে নাইট্রোজেনের যোজনী 5 হয়ে গেছে, যোজনী ঠিকই 3 আছে। 3 হওয়ার পরে বাকি লোন পেয়ার এখানে ইউজ করছে, বুঝছো? ওকে, সো আজকে আমরা হচ্ছে 15 পর্যন্ত দেখলাম। কি কি শিখলাম সংক্ষেপে রিভিউ করে দেই। আমরা কার্বন, আসলে 2টা গ্রুপ পড়ছি, কার্বন সিলিকন নিয়ে পড়ছি, আর হতেছে নাইট্রোজেন ফসফরাস নিয়ে পড়ছি। আগামী ক্লাসে এই দুটো দেখে আসো। আমরা আগামী ক্লাসে হতেছে এস ব্লক, পি ব্লক শেষ করব, ডি ব্লকে চলে যাব। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।